হ্যালো। হ্যাঁ, করতে গিয়ে আমার এগুলো ঠেকছে। করতে গিয়ে তোমার ঠেকছে। ডিফিকাল্ট। কোন, হ্যাঁ, কোন ডিফিকাল্ট গুলো। ডিফিকাল্ট গুলো তোমার অসুবিধা হচ্ছে, তাই তো? আচ্ছা বেশ ঠিক আছে। আর তো আর উম প্রিভিয়াস ইয়ার্সের ওই ডিফিকাল্ট লেভেলের মতো কোশ্চেন গুলো। প্রিভিয়াস ইয়ারের যে ডিফিকাল্ট লেভেল কোশ্চেন গুলো মানে তোমার হচ্ছে মানে মেন্স লেভেল কোশ্চেন যেগুলো লেভেল 3 যেগুলো সেগুলো তোমার একটু প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে দুটো করে অপশন দেওয়া আছে না, যে প্রথমে স্টেপ 1 স্টেপ 2 দিয়ে তারপরে আবার যে কোশ্চেন করা আছে ওইগুলো। আচ্ছা, 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 একটা কথা বলো তুমি আমাকে, তুমি ওই স্টেপস দিয়ে যে কোশ্চেন গুলো সেগুলো কি তুমি করেছিলে? মানে সেই ক্লাসটা কি তুমি প্রেজেন্ট ছিলে? ও তুমি তো প্রেজেন্ট ছিলে না, পরের দিন তোমাকে তো আবার করিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, পরের দিনকার ওইগুলো করানো হয়নি। কোনগুলো বলো তো? ওই স্টেপ দিয়ে মানে করিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই স্টেপ গুলো দিয়েই করানো হয়নি। মানে তোমাকে সিস্টেমটা বুঝিয়ে দিয়েছিলাম, কিছু কোশ্চেন প্র্যাকটিস করাটা দরকার আছে, তাই তো? কি জানি, আমার তো কোশ্চেন গুলো দেখে মনে হচ্ছে যে এইগুলো আমাকে নতুন মানে লাগছে। আমি নতুন নতুন বা লাগছে। আমি। আচ্ছা তুমি হ্যাঁ, এক আমি কাজ করো। বুঝলাম না। তুমি আমাকে তুমি একটা কাজ করো, তুমি আমাকে ফটো তুলে পাঠাও যে তোমার এই এক্সারসাইজের কোন কোন পোর্শন গুলো তোমার অসুবিধা হচ্ছে, তাহলে ওটা দিয়ে আপাতত স্টার্ট করি। তোমাকে একটু সব ধরন। থেকেই মানে যে ডিফিকাল্ট আর প্রিভিয়াস ইয়ার্স এর ওই ডিফিকাল্টের পুরোটা, আর প্রিভিয়াস ইয়ার্স এর ওই লেভেলের সব কোশ্চেন মানে বুঝতেই পারছি না। ওই ঘর আচ্ছা কেটে তুমি যেগুলো দেওয়া আছে। তুমি তুমি ডিফিকাল্ট লেভেলের যে কোশ্চেনটা ওইটা তুমি আমাকে ফটো তুলে পাঠাও, তার কারণ বলছি কেন ফটো তুলে, আমাদের পিডিএফ নেই এই মুহূর্তে, ওটার জন্যই। হ্যাঁ, আমি পাঠাচ্ছি স্যার, আমার ফটো তোলা আছে, দিচ্ছি আমি। পাঠাও, আমি তাহলে ওটা দিয়ে স্টার্ট করছি আপাতত আজকের। যতক্ষণ না শ্রেয়াস আসছে স্টার্ট করছি, তোমাকে প্যাটার্নটা বুঝিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি দেখে নিই সব। হ্যাঁ, এই যে ইমেজটা এসছে, ওয়েট দেখে নিচ্ছি। উম, উম, হুম। আচ্ছা, 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 এইরকম টাইপের। হ্যাঁ দেখো, স্টেপস দিয়ে কোশ্চেন তো সিস্টেমটা একই হবে, কিন্তু এর প্রেজেন্টেশনটা একটু আলাদা। এই এই 3640 এখান থেকে এক্সপ্লেন করে দেবো তাহলেই হবে কি, নাহলে বলো তোমার যেখান থেকে আটকেছে একদম সেখান থেকে বলো, আমি সেখান থেকে স্টার্ট করছি তাহলে। হ্যালো। হ্যালো। আর কোশ্চেন পাঠিয়েছে দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 থেকে 20, আচ্ছা 31 থেকে 35। আচ্ছা, আচ্ছা, এটাই ডিফিকাল্ট সেকশনটা। হুম। তো স্যার ওগুলো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার্সের ছিল, আর ডিফিকাল্ট পুরো ডিফিকাল্টও মানে আসলে আমি ওই স্টেপের এগুলো মানে মানে অতটা মানেও বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, তুমি দেখো। তুমি যে ছবিটা পাঠালে 16 থেকে 20, 16 থেকে 20 যে কোশ্চেন গুলো, 21 থেকে 25, 26 থেকে 30, এগুলো পারবে তো? এগুলো তো নর্মাল সিরিজ আছে যেগুলো আমরা করেছিলাম ক্লাসে। হ্যালো। হ্যাঁ, বলছি ওগুলো পারবো, যেগুলো ঘর কেটে স্টেপ দিয়ে দেওয়া আছে ওইগুলো। বেশ, আমি ওখান থেকে তাহলে এটা এক্সপ্লেন করে দিচ্ছি তোমাকে, তুমি বুঝে যাবে। ব্যাপারটা এমন ডিফিকাল্ট কিছু নয়, শুধু এটাকে সাজিয়েছে এরকম করে। 31 to 35 যেটা আছে, দেখো কোশ্চেনটা কি দিয়েছে। বলেছে দেয়ার আর 4 triangles given in question on which some operations are applied individually on each triangle and then it is converted into solution। ভালো কথা।
You have to answer the question from the triangle which comes after the operation applied. এবার এক্সাম্পল দিয়ে দেখো আমাদেরকে একটা এরকম মানে কি কি জিনিস ফলো করছে তাতে করে একটা এক্সাম্পল দিয়েছে যে লজিকটা এরকম করে ফলো হবে, ঠিক আছে? তো আমরা ট্রায়াঙ্গেলটাকে এঁকে নিই। ভালো কোশ্চেন এগুলো। 75 এখানে লেখা আছে 75, এখানে আছে EH, এখানে আছে তোমার হচ্ছে 52, আচ্ছা এখানে আছে তোমার হচ্ছে MP। আচ্ছা ভালো কথা। এবার মেন বেসিক্সটা কিন্তু সেম, স্টেপ দিয়ে যেগুলো শিখিয়েছিলাম ওই জিনিসটা এখানে ফলো করছে, শুধু তার মধ্যে একটুখানি প্যাটার্ন চেঞ্জ করেছে, এই ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল ঢুকে একটুখানি ওটাকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করেছে। এবার এরকম অনেক রকম প্যাটার্ন হয়, মেন স্পেশাল, ঠিক আছে? তো সেগুলো আমরা কিন্তু এখন বাদ থাকলেও কিছু কিছু আমাদের অসুবিধা নেই, কারণ হচ্ছে আমরা ফাউন্ডেশন পার্টে যখন কনসেপ্টটা শিখে যাব তখন মেন্স লেভেল কোশ্চেন করার সময় এইগুলোকে আবার আলোচনা করব। ওকে, এবার দেখো আমাদের কি করেছে, এবার তুমি ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো, 31 থেকে 35 ইনস্ট্রাকশন গুলো ভালো করে পড়ো। দেখো ট্রায়াঙ্গেল ওয়ান, ট্রায়াঙ্গেল ওয়ানে কি বলছে? ট্রায়াঙ্গেল ওয়ানে বলা হচ্ছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু দ্য লেটার্স ইন ট্রায়াঙ্গেল ওয়ান, ভালো করে বুঝবো। আচ্ছা তার আগে ট্রায়াঙ্গেলের নাম্বারগুলো আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 এবং এটা 4, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের নাম্বারিং করা আছে 1 2 3 অ্যান্ড 4, এরকম নাম্বারিং করা আছে। এবার দেখো ট্রায়াঙ্গেল ওয়ান কি বলছে, ট্রায়াঙ্গেল ওয়ান আছে ERH, বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য লেটার্স ইন ট্রায়াঙ্গেল ওয়ান ইজ লেস দ্যান 4, দেন চেঞ্জ ইচ লেটার টু প্রিভিয়াস লেটার। মানে প্লেস ভ্যালু মানে কি, প্লেস ভ্যালু মানে ব্যাপারটা বুঝবো। দেখো ই আর এইচ, তো ই আর এইচ। এবার দেখো ই এর র্যাঙ্ক জিজ্ঞেস করেছে, প্লেস ভ্যালু মানে হচ্ছে র্যাঙ্ক, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই হচ্ছে 5 নম্বর পজিশনে আছে, তাহলে ই এর হচ্ছে 5, আর অ্যালফাবেটিক্যাল অর্ডারে এইচ হচ্ছে 8 নম্বর পজিশনে আছে, তাহলে এইচ হচ্ছে 8। খুব ভালো কথা। এবার এদের ডিফারেন্স কত হচ্ছে, এদের ডিফারেন্স যদি করি, এদের ডিফারেন্স করলে তোমার আসছে 3। ভালো কথা, এদের ডিফারেন্স করলে আসছে 3। আর আমাকে বলা হয়েছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য লেটার ইজ লেস দ্যান 4, মানে লেস দ্যান 4 যদি হয় তাহলে এটা কি করব, প্রিভিয়াস লেটার করে দেবো। ওকে, প্রিভিয়াস লেটার, প্রিভিয়াস লেটারে আমি চেঞ্জ করে দেবো। ওকে, আর যদি ফলো না করে তাহলে করে যেটা আছে সেটাই থাকবে, মানে যদি লেস দ্যান 4 না হয়, যদি অন্য কিছু হয় তাহলে করে যেটা আছে সেটাই থাকবে, কারণ লেস দ্যান 4 ছাড়া অন্য কন্ডিশনের কিছু শর্ত আমাকে বলেনি। এবার দেখো তাহলে এখানে ডিফারেন্সটা 3 আসছে, অর্থাৎ লেস দ্যান 4, তাহলে ই আর এইচ কি করবো, প্রিভিয়াস লেটারে কনভার্ট করে দেবো। তাহলে ই এর আগে কি আছে, ডি আছে, দেখো এখানে ডি বসিয়েছে, তাহলে ইটা চেঞ্জ হলে তোমার ডি হবে। এইচ এর আগে কি আছে, এইচ এর আগে জি আছে, জি হবে, তাহলে ট্রায়াঙ্গেল ওয়ানটা চেঞ্জ হয়ে ডিজি হবে, দেখো ডিজি হয়েছে। বোঝা গেল? বুঝতে পারলে ট্রায়াঙ্গেল ওয়ানের লজিকটা বোঝা গেল? হ্যাঁ বুঝলাম, কিন্তু এই মানে 4-এর থেকে ছোট এটা বুঝতে পারছি না। 4-এর থেকে ছোট মানে হচ্ছে ব্যাপারটা এই যে ই এর র্যাঙ্ক কত, ই এর র্যাঙ্ক হচ্ছে 5, এইচ এর র্যাঙ্ক কত, এইচ এর র্যাঙ্ক হচ্ছে 8, এদের মধ্যে ডিফারেন্স কত আসছে, 3। এদের মধ্যে ডিফারেন্স আসছে 3। 3 কি 4-এর থেকে তো ছোট, মানে এই ডিফারেন্সটা কি লেস দ্যান 4। এই ডিফারেন্স ভ্যালুটা যদি লেস দ্যান 4 হয় তাহলে লেটার গুলোকে প্রিভিয়াস লেটারে চেঞ্জ করবো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, আরো বুঝতে পেরেছি। আর সেই কারণেই হচ্ছে ই আর এইচটা চেঞ্জ হয়ে এখানে ডি আর জি হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেল ট্রায়াঙ্গেল ওয়ানের গল্প। ট্রায়াঙ্গেল টু কি বলেছে, বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন, ট্রায়াঙ্গেল টু তে আগে দেখবো কি আছে, এই যে 52 আছে, ট্রায়াঙ্গেল টু তে আছে 52। চলো দেখা যাক 52 নিয়ে কি বলছে। বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন গিভেন টু ডিজিটস লেস দ্যান 5, মানে দুটো ডিজিটের মধ্যে যে ডিফারেন্স, 5 আর 2 এর মধ্যে ডিজিটের ডিফারেন্স কত, 5 মাইনাস 2 করলে আসছে ডিফারেন্স কত, 3 আসছে, ডিফারেন্স আসছে 3। বলেছে ডিফারেন্স যদি লেস দ্যান 5 হয় দেন চেঞ্জ দ্য ইচ ডিজিট টু প্রিভিয়াস ডিজিট, তাহলে ডিজিট গুলোকে কি করতে হবে, প্রিভিয়াস ডিজিট করে দিতে হবে। তো লেস দেন 5 বলেছে, আমার এসছে কত ডিফারেন্স, 3 এসছে, অর্থাৎ 5-এর থেকে কম এসছে ভ্যালুটা। তাহলে করে কি করব, এই 5 আর 2 দুটো ডিজিটকে আমি কি করব, প্রিভিয়াস ডিজিট করে দেবো, অর্থাৎ 5টা চেঞ্জ হয়ে কত হবে, 4 হবে, 2টা চেঞ্জ হয়ে কত হবে, 1 হবে, তাহলে 41 হয়ে যাবে। দেখো এখানে 41 করেছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে এটা? হ্যাঁ হ্যাঁ, আরো বুঝতে পেরেছি। এটা 41 হয়ে গেল। আচ্ছা, ট্রায়াঙ্গেল 3 তে যেটা বলেছে সেটা হচ্ছে ইফ দ্য টোটাল লেটার, ট্রায়াঙ্গেল সি হচ্ছে এমপি আছে এখানে, এমপি বলেছে ইফ দ্য টোটাল লেটার্স বিটুইন দ্য গিভেন টু লেটার্স, তার মানে হচ্ছে কি এম আর পি এর মাঝখানে কতগুলো লেটার আছে জিজ্ঞেস করেছে। এম আর পি এর মাঝখানে কি আছে, এন আর ও, এই দুটোই আছে, এম এন ও পি, তাহলে দুটো লেটার, কটা লেটার আসছে, দুটো লেটার এদের মাঝখানে আসছে। খুব ভালো কথা। এবার বলেছে
ইফ দ্য টোটাল লেটার্স বিটুইন গিভেন টু লেটার ইজ মোর দ্যান 5, মানে এই যে মাঝখানে যে লেটার এটা যদি মোর দ্যান 5 হয়, 5 এর বেশি লেটার যদি থাকে, তাহলে করে কি হবে, ইচ লেটার টু বি চেঞ্জ প্রিভিয়াস লেটার। তার মানে কি এম আর পি টাকে হচ্ছে, এম টাকে প্রিভিয়াস লেটার করে দেবো, পি টাকে প্রিভিয়াস লেটার করে দেবো। কিন্তু কখন, যদি এদের মাঝখানে 5 এর বেশি সংখ্যক লেটার থাকে, কিন্তু আছে কটা, দুটো লেটার আছে, অর্থাৎ শর্তটা কি হলো, ফুলফিল করলো না, ফুলফিল করলো না। এবার শর্তটা ফুলফিল না করলে পরে তো আমি এই যে প্রিভিয়াস লেটার করার যে গল্পটা সেটা তো চালাতে পারবো না। তাই দেখো এইখানে কিছু চেঞ্জ হয়নি, এমপি ছিল, এটা এমপি রয়ে গেছে। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ট্রায়াঙ্গেল 4 যেটা বলেছে, যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গিভেন টু ডিজিটস, ট্রায়াঙ্গেল 4 হচ্ছে 75 75, বলেছে ডিফারেন্স বিটুইন গিভেন টু ডিজিটস, আগে ডিফারেন্স করে নি, তাহলে 7 আর 5 এর ডিফারেন্স কত হয়, দুটো ডিজিটের ডিফারেন্স, এটা আসছে 2, ডিফারেন্স আসছে 2। বলেছে ডিফারেন্স ইফ দ্য ডিফারেন্স ইজ মোর দ্যান 2, ডিফারেন্স যদি 2 এর বেশি হয়, দেন চেঞ্জ ইচ ডিজিট টু প্রিভিয়াস ডিজিট। তো মানে 2 এর বেশি যদি হয় ডিফারেন্সের ভ্যালুটা, তাহলে প্রত্যেকটা ডিজিট কি হবে, প্রিভিয়াস ডিজিট হয়ে যাবে। কিন্তু এখানে 2 এসছে, আমার চাই কি, 2 এর বেশি দরকার, 2 এর বেশি দরকার, অর্থাৎ 3 4 5 এরকম দরকার ছিল, কিন্তু ডিফারেন্সে এসছে 2, অর্থাৎ এই শর্তটা ফুলফিল হবে না, যেটা ছিল সেটাই রয়ে যাবে আনচেঞ্জ। দেখো 75টা 75ই রয়ে গেছে, বোঝা গেল? এইটা হচ্ছে আমাকে এরকম করে শর্তগুলো অ্যাপ্লাই করতে হবে এখানে। 3 নম্বর আরেকটা মনে হয় এরকম ঘর কেটে। বুঝতে পারলাম না, তোমার কথাটা কেটে গেল, বলো। 3 নম্বর ওরকম আরেকটা মনে হয় ছবি দেওয়া আছে এই কোশ্চেনে। 3 নম্বর আরেকটা ছবি, 1 মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছি, ওই ছবিটা বলে দিচ্ছি, এইটা যেটা ছবি দুটো দেওয়া আছে এটা হচ্ছে একটা এক্সাম্পল, যে 4টে ট্রায়াঙ্গেলে যে তোমার কন্ডিশন গুলো বলেছে, এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করলে কিরকম ভাবে চেঞ্জটা হবে সেইটার হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দিয়েছে, এটা এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, বুঝতে পেরেছো? এটা রেফারেন্স দেওয়া আছে, এটা এক্সাম্পল দেওয়া আছে। স্যার এই স্টেপ গুলো হচ্ছে কি এই এই ট্রায়াঙ্গেলের উপরেই দেওয়া আছে মনে হয়, ওই জন্য আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এবার ব্যাপারটা যেটা হয়েছে দেখো, নোট বলে তলায় একটা কথা লেখা আছে, যে ইফ দ্য অ্যাবভ কন্ডিশন আর নট অ্যাপ্লাইড, দেন ইউ হ্যাভ টু রাইট দ্য ডিজিট অ্যান্ড লেটার অ্যাজ ইট ইজ ইন দ্য কোয়েশ্চেন। অর্থাৎ তার মানে কি, যদি এই কন্ডিশন গুলো অ্যাপ্লিকেবল না হয়, তাহলে কোনো রকম চেঞ্জেস হবে না, যা লেখা আছে সেটাই লিখবো। যেমন দেখো 3 নম্বর আর 4 নম্বরটাতে যেটা লেখা ছিল সেটাই রিপিট হয়েছে, যেহেতু কন্ডিশন অ্যাপ্লাই হয়নি। এবার এইটার উপর বেস করে আমাকে দেখো আরেকটা ছবি দিয়েছে পরের পাতায়, সেই ছবিটা কি দিয়েছে, সেই ছবিটা দিয়েছে এই যে ছবি, এইরকম একটা ছবি আমাকে দিয়েছে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, প্রথমটা ছিল আমার রেফারেন্স এক্সাম্পল, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটা কি আছে, এল ই আছে, এটা ট্রায়াঙ্গেল 1, এখানে আসছে এল ই, ট্রায়াঙ্গেল 2 এখানে আসছে 61, এখানে আসছে ট্রায়াঙ্গেল 3, এখানে আসছে কত, ইউ, এটা আসছে ইউ, ট্রায়াঙ্গেল 4 এ কি আসছে, ট্রায়াঙ্গেল 4 এ আসছে 58। এবার ট্রায়াঙ্গেল 1 2 3 4 এর যে শর্তগুলো বলেছে, সেগুলো কি করব, আমি এই এক একটা ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে যেগুলো যেগুলো চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ করে কি দাঁড়াচ্ছে সেটা লিখবো, যেগুলো যেগুলোতে কন্ডিশন অ্যাপ্লাই যদি না হয়, তাহলে যেটা ছিল সেটাই লিখবো। এরকম করে কি হচ্ছে, ট্রায়াঙ্গেলটা কনভার্ট করে শর্তগুলো অ্যাপ্লাই করার পর নতুন যেটা তৈরি হচ্ছে, সেই নতুনটা আমাকে এরকম করে একে আগে করে নিতে হবে। ওকে, নতুনটাকে সলভ করে নিতে হবে। তারপর তারপর 31 থেকে 35 যে কোশ্চেন গুলো সেগুলো আমাদের করতে হবে। বুঝা গেল? তাহলে এটা একটা সলভ করি, আমরা এটাকে একটা রেফারেন্স হিসেবে নিই। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, মানে আমাকে আরেকটা এরকম ছবি তৈরি করতে হবে, তারপর কোশ্চেন গুলো করতে হবে। হ্যাঁ, মানে দেখো দেখো এইটা যে ছবিটা, এই দুটো হচ্ছে তোমার এক্সাম্পল, আর এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। বোঝা গেল? আর ওই স্টেপ গুলোর উপর ভিত্তি করেই। স্টেপ গুলোর উপর ভিত্তি করে, এক্স্যাক্টলি। এবার দেখো একটা এক্সাম্পল আমরা করছি, তাহলে তোমার পুরো ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। দেখো ট্রায়াঙ্গেল 1 কি বলেছিল, ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ লেটার্স। তার মানে দেখো এল আর ই আছে, ট্রায়াঙ্গেল 1 এ এল আর ই আছে, তো এল এর র্যাঙ্ক হচ্ছে 12 হয়, ই এর র্যাঙ্ক হচ্ছে 5 হয়, তো এদের ডিফারেন্স কত আসলো, ডিফারেন্স আসলো এখান থেকে 7, খুব ভালো কথা। এবার বলেছে যে যদি লেস দেন 4, যদি লেস দেন 4 হয়, তাহলে করে কি হবে, লেটার গুলো চেঞ্জ হবে, আগে তো লিখেছিলাম ট্রায়াঙ্গেল 1 এ বলেছিল যদি লেস দেন 4 হয়, দেখো লেস দেন 4 যদি হয় তাহলে করে প্রিভিয়াস লেটার হবে, কিন্তু এখানে ডিফারেন্সটা কত পেলাম, 7, তাহলে কন্ডিশনটা অ্যাপ্লাই হলো না, তাহলে 1 নম্বর কন্ডিশন অ্যাপ্লাই হলো না, তার মানে এল আর ই যেমন ছিল তেমনই রয়ে গেল, নো চেঞ্জ। ট্রায়াঙ্গেল 2 কি বলেছে, ট্রায়াঙ্গেল 2 তে এখানে আছে 61, 61 আছে, বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিটস, কত ডিফারেন্স আসছে, 6 আর 1 এর ডিফারেন্স গুলো আসছে, ডিফারেন্স 5 ডিফারেন্স আছে, বলেছে ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিটস ইজ লেস দ্যান 5, তো লেস দ্যান 5 হলে তোমার হচ্ছে শর্তটা অ্যাপ্লাই হতো, কিন্তু আছে কত, 5, তার মানে শর্তটা এখানেও অ্যাপ্লাই হলো না, অর্থাৎ যা ছিল তাই বসে যাবে 61, বুঝা গেল?
তিন নম্বর আছে ই অ্যান্ড ইউ। তিন নম্বর কি বলেছে? বলেছে ইফ দ্য টোটাল লেটার্স বিটুইন দ্য ই আর ইউ এর মধ্যে টোটাল লেটার্স কত? দেখো বার করার একটা টেকনিক শিখেছিলাম। ই এর র্যাঙ্ক হচ্ছে 5, ইউ এর র্যাঙ্ক হয় তোমার হচ্ছে 21। আমি কি বলেছিলাম? এদের মাঝখানে আগে ডিফারেন্স করব, কত আছে? 16। তার থেকে আরো এক কমিয়ে দেবো, 15। এদের মাঝখানে 15টা লেটার্স থাকবে। এটা শিখেছিলাম কিনা? হ্যাঁ হ্যাঁ। এটা শিখিয়েছিলাম। তো 15টা লেটার্স আসছে। আমার দরকার কি? বলেছে ট্রায়াঙ্গেল 3 তে যদি যদি হচ্ছে গ্রেটার দ্যান 5 মানে 5 এর বেশি যদি লেটার্স থাকে তাহলে কি করা হবো? প্রিভিয়াস লেটার চেঞ্জ করে দেবো। তাহলে এখানে কন্ডিশনটা কি করছে? ফুলফিল করছে। তাহলে প্রিভিয়াস লেটার চেঞ্জ করি, তাহলে টা হয়ে যাবে ডি আর টা হয়ে যাবে কি টি। ডিটি হয়ে যাবে, এটা ট্রায়াঙ্গেল 3 টা চেঞ্জ হয়ে গেল ডিটি, তাই কি না? আচ্ছা, ট্রায়াঙ্গেল 4 এ আছে 58। 4 কি বলেছিল? ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিটস। ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। বলেছে ডিফারেন্স যদি 2 এর বেশি হয়, তো 2 এর বেশি মানে হ্যাঁ হয়ে গেছে, 4 নম্বর শর্ত মিলে গেছে। তাহলে কি বলেছে? দেন ইচ ডিজিট টাকে প্রিভিয়াস ডিজিট করতে হবে। অর্থাৎ 5 এর প্রিভিয়াস ডিজিট হচ্ছে 4 লিখবো, 8 এর প্রিভিয়াস ডিজিট হচ্ছে 7 লিখবো। তাহলে 47 হবে। এটা চেঞ্জ হয়ে আমার কত হলো? 47 হলো। এইভাবে আমি নতুন ট্রায়াঙ্গেলটা তৈরি করে নিলাম। এবার তুমি কোশ্চেন গুলোতে চলে আসো। দেখো কোশ্চেন গুলো এবারে তুমি সহজেই সলভ করতে পারবে। দেখো 31 কোশ্চেন কি বলেছে? বলছে হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস আর ফর্মড বাই লেটার কম্বাইনিং ফ্রম ট্রায়াঙ্গেল 1 এন্ড 3। এবার 1 এন্ড 3 বলতে সলভ করার পর যেটা দাঁড়িয়েছে সেটার থেকে নেব, কিন্তু আগেরটা থেকে কিন্তু নয়। তো এল ই তার মানে কটা লেটার আছে? এল ই, আর এখান থেকে ডি আর টি, 1 আর 3 থেকে এই কটা লেটার আছে। এবার দেখো এখান থেকে কি কি আমি কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে পারি এটা আমাকে খুঁজতে হবে। এবার এখান থেকে হচ্ছে কিছু বলো, এখান থেকে কোনো মিনিংফুল ওয়ার্ড বুঝতে পারছো? এটা একটু ইংলিশের গুণাগুণ এখানে কাজে লাগবে। হুম, করতে হবে এখান থেকে। হুম, আমার তো মনে হচ্ছে না কোনো এখানে 4টে লেটার দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হবে বলে। মনে হচ্ছে কিছু তৈরি হওয়ার মতন? না না, কই না, হবে না। দেখো তো একবার 31 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার কি আছে? অ্যান্সার কি অপশন নাম্বার এ হবে নাকি নান? সব বইটা বার করে নি, বইটা বার করতে হবে। বইটা হাতের কাছে রাখো, বইটা হাতের কাছে রাখো, বইটা হাতের কাছে রাখো অবশ্যই। আশা করছি এখান থেকে অসুবিধা হবে না আর। আনসার সি। সি অ্যান্সার আছে? হ্যালো? হ্যাঁ স্যার, সি আনসার, সি সি তুমি 31 তো। হ্যাঁ, 31 31। হ্যাঁ, সি আনসার। আচ্ছা, তুমি একবার দেখো তো যে ওদের সলিউশন সেকশনে ট্রায়াঙ্গেলটা সলভ করার পর এই ট্রায়াঙ্গেলটার সাথে মিলছে নাকি। ওটা আমাদের এই এল ই না আই ই? এল এল এটা কি লেখা আছে গো? এটা এল লেখা আছে না আই লেখা আছে? আমি তো এল পড়ছি ওটাকে। এখানে আই দেওয়া আছে। তাহলে দেখো, ওহো, এটা যদি আই হয় তাহলে তো মানেটা পাল্টে যাবে। ঠিক আছে, আমি এটা আই ধরে করছি, তাই তো ভাবি এরকম তো হওয়ার কথা নয়। এটা আই আর ই লিখছি ধরো। তো ট্রায়াঙ্গেল 1 এ কি ছিল? আচ্ছা, তাহলে আই আর ই করলে এটা যদি আই হয় তাহলে আই এর র্যাঙ্ক হবে তোমার 9। আই এর র্যাঙ্ক হবে 9, 9 আর 5 এর ডিফারেন্স করলে আসছে তোমার 4। খুব ভালো কথা। লেস দেন 4 বলেছিল, তার মানে এটা শর্তটা অ্যাপ্লিকেবলই হবে না। তাহলে আই আর ই রয়ে যাবে। ঠিক আছে, সেম সেম রয়ে যাবে। এবার 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 ঠিক এবার আছে, মানে ঠিক আছে। বাকি বাকি তিনটে ঘর ঠিক আছে তো? এবার ঠিক আছে। বাকি তিনটে মিলে গেছে, 47 ডিটি 61 মিলে গেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আই ই ডিটি এটা দিয়ে যদি করি তাহলে করে অনেকগুলো হবে। দেখো ডি আই ই টি ডায়েট একটা ওয়ার্ড হয়, টি আই ই ডি টায়ার্ড একটা ওয়ার্ড হয়। আর কি হতে পারে? এডিট, ই ডি আই টি এডিট একটা ওয়ার্ড হয়। তো তিনটে ওয়ার্ড এখান থেকে করা যাবে। তো তিনটে ওয়ার্ড মানে অপশন সি এখান থেকে অ্যান্সার আসবে। ওকে, এটা আমাদের লেটারটা বুঝতে অসুবিধা হয়েছিল। অপশন সি অ্যান্সার আসবে। তো অসুবিধা নেই, পরীক্ষায় এরকম টাইপের দেবে না, পরীক্ষায় ভালো করেই দেবে যাতে করে তুমি বুঝতে পারো। ওকে, 32 নম্বর কোশ্চেনটা দেখি। বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ ইচ ডিজিটস হুইচ ইজ কম্বাইন্ড ইন ট্রায়াঙ্গেল 2 এন্ড 4। ভালো করে বুঝো, ট্রায়াঙ্গেল 2 আর 4 এর ভালো করে বুঝবো, ডিজিটস গুলোর কম্বাইন করতে হবে। মানে কি? 2 আর 4 এর ডিজিট কি কি আছে? দেখো 4 আর 7 আসছে, এদিকে 6 আর 1 আসছে, ডিজিট গুলোকে যোগ করতে হবে।
7 আর 4 11, 11 আর 6 17, 17 আর 1 হয় 18, 18 মানে অপশন নাম্বার বি। একটু মিলিয়ে নাও তো অ্যান্সারটা। একটু চেক করবে 32 নম্বর অ্যান্সারটা। 32-এর বি। বি 18, ঠিক আছে। আচ্ছা দেখো 33 নাম্বারটা দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং লেটার ইজ অবটেন্ড ইন ট্রায়াঙ্গেল 3, মানে ট্রায়াঙ্গেল 3 তে কি আসলো, ট্রায়াঙ্গেল 3 তে কি আসলো, ডিটি আসলো। তো ডিটি কত নম্বর অপশন, অপশন সি তে আছে। 33 এর টা একবার দেখে না অপশন সি হচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 33-এর সি। আচ্ছা 34 নম্বর দেখো, কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ সেকেন্ড ডিজিট অফ ট্রায়াঙ্গেল 4। তো ট্রায়াঙ্গেল 4 কোথায়, ট্রায়াঙ্গেল 4 এখানে, আর সেকেন্ড ডিজিট হচ্ছে এই যে 7, 7 হচ্ছে সেকেন্ড ডিজিট, এটার প্রোডাক্ট করতে বলেছে কার সাথে, প্রোডাক্ট অফ সেকেন্ড ডিজিট অফ ট্রায়াঙ্গেল 4 এন্ড ফার্স্ট ডিজিট অফ ট্রায়াঙ্গেল 2। ট্রায়াঙ্গেল 2 তে ফার্স্ট ডিজিট কোনটা, 6। তাহলে 7 ইন্টু 6 করতে হবে, অ্যান্সার আসবে 42, 42। 42 এখানে অপশন ডি তে আছে, 34 এটা দেখো অপশন ডি নাকি। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক আছে। আচ্ছা 35 নম্বর কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ফার্স্ট লেটার ইন ট্রায়াঙ্গেল 1। নিউমেরিক্যাল ভ্যালু মানে ওদের র্যাঙ্ক, ফার্স্ট লেটার ইন ট্রায়াঙ্গেল 1, ট্রায়াঙ্গেল 1 এ ফার্স্ট লেটার কোনটা, আই ই, তো আই হচ্ছে, তো আই এর নিউমেরিক্যাল ভ্যালু হয় তোমার 9, মানে র্যাঙ্কিং। আর সেকেন্ড লেটার অফ ট্রায়াঙ্গেল 3, ট্রায়াঙ্গেল 3 তে সেকেন্ড লেটার কোনটা, টি। টি মানে হচ্ছে কত, টি মানে হচ্ছে তোমার র্যাঙ্ক হচ্ছে টি এর 20। তো এদের যোগ করব, 9 আর 20 কে যোগ করব, কত আসবে, টোটাল 29 আসবে এখান থেকে, বোঝা গেল। 29 মানে এটা হবে দেখো নান অফ দিস, দেখো তো চেক করে। হ্যাঁ, ওই ই অ্যান্সার, নান অফ দিস। আর 29 লিখেছে ওরা। 29। দেখো সলভটা দেখো, ওখানে তলায় কি অ্যান্সার এসছে ওদের, 29 মতন এসছে হয়তো। না, এমনি অ্যান্সার শুধু ই করে দিয়েছে। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে ছেড়ে দাও, ওটা সলিউশন সেকশনে হয়তো অন্য কোথাও দেওয়া থাকবে। তো মোদ্দা কথা, প্রসেসটা বুঝতে পারলে কিরকম করে তাহলে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে 36 40টাও তুমি আবার নিজে নিজেই করতে পারবে। কারণ দেখো ওখানে ফার্স্ট আর সেকেন্ড ট্রায়াঙ্গেল, ওখানে দুটো ট্রায়াঙ্গেলের আবার কম্বিনেশন করেছে, দুটো ট্রায়াঙ্গেলকে যোগ করে একটা নতুন ট্রায়াঙ্গেল তৈরি করেছে। একটা এক্সাম্পল দিয়েছে দেখো, ফর এক্সাম্পল বলে যে ছবিটা দিয়েছে ওটা এক্সাম্পল। এবার চারটে যে ট্রায়াঙ্গেলের লজিক গুলো দিয়েছে, ওটা অ্যাপ্লাই করে করে তোমাকে চেক করতে হবে কিভাবে দুটো ট্রায়াঙ্গেলকে কম্বাইন করে নতুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ওই লজিকটা ধরার পর তারপর তোমাকে পরের পাতায় ফার্স্ট আর সেকেন্ড যে দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে, সেই দুটোকে ওই লজিকের মধ্যে ফেলে নতুন ট্রায়াঙ্গেলটা তৈরি করতে হবে, তারপর অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে, বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ স্যার, আগেরটার মতো। আগেরটার মতন ট্রাই করবে, ট্রাই করবে। আর 41 45-এ দেখো ওই ট্রায়াঙ্গেলের জায়গায় গোল গোল করে ভাগ করে দিয়েছে, এক একটা ভাগকে বলা হয় এক একটা সেক্টর। দেখো কি বলেছে, সেক্টর 1 একটা লজিক দিয়েছে, বলছে ফর সেক্টর 1 ইফ দ্য নাম্বার ইজ এন ইভেন নাম্বার দেন মাল্টিপ্লাই ইট বাই 3 অ্যান্ড রাইট দ্য লেটার অ্যাজ ইট ইজ। তার মানে হচ্ছে কি, এটাও আমি তোমাকে একটা রেফারেন্স দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কত, 6a 5z, 6a 5z, 7c 9q, 7c 9 কিউ, ঠিক আছে, এরকম আছে। এটা 1 2 3 4, 1 2 3 4, এটা থেকে চেঞ্জ হচ্ছে, কিসে চেঞ্জ হচ্ছে এটা দেখে নিচ্ছি। 1 2 3 4, এটা চেঞ্জ হচ্ছে 18a, 18a। আর হচ্ছে এখান থেকে 10z, এখান থেকে আসছে তোমার 10z, এখান থেকে আসছে তোমার 9p, আর এটা আসছে তোমার 7d, এখান থেকে আসছে তোমার 70, হয়ে গেল চলো। বলেছে সেক্টর 1, সেক্টর 1 কি হচ্ছে, ইফ দ্য নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার, তো নাম্বারটা ইভেন নাম্বার, অবভিয়াসলি 6 একটা ইভেন নাম্বার, তাহলে কি হবে, দেন মাল্টিপ্লাইড বাই 3। 6 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 হয়, 18। আর বলেছে রাইট দ্য লেটার অ্যাজ ইট ইজ, তো এটাকে এই লিখবো, এখানে লেটারে কোনো চেঞ্জ করবো না, হয়ে গেল, সিম্পল সহজ জিনিস। সেক্টর 2 তে বলেছে ইফ দ্য নাম্বার ইজ অ্যান অড নাম্বার দেন মাল্টিপ্লাইড উইথ 2। দেখো সেক্টর 2 তে অড নাম্বার আছে, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5 2 10 আসবে, খুব ভালো কথা। আর বলেছে রাইট দ্য লেটার অ্যাজ ইট ইজ, তো লেটার চেঞ্জ হবে না, তো জেডটা জেডই থেকে গেল এখানে। সেক্টর 3 তে বলেছে ইফ দ্য প্লেস ভ্যালু অফ দ্য লেটার ইজ এন ইভেন নাম্বার, তো সেক্টর 3 তে লেটার কি আছে, কিউ আছে। কিউ এর তোমার র্যাঙ্কিং যেটা হয় সেটা হচ্ছে তোমার কত হয়, কিউ এর র্যাঙ্কিং হয় তোমার হচ্ছে 17। ওকে, বলেছে প্লেস ভ্যালু অফ দ্য লেটার ইজ এন ইভেন নাম্বার, তো প্লেস ভ্যালুটা ইভেন নাম্বার হলে তবে কাজ হতো, কিন্তু এসে গেছে অ্যাকচুয়ালি অড, তার মানে ফলো করবে না। দেখি কি বলেছে, চেঞ্জ দ্য লেটার টু দ্য প্রিভিয়াস লেটার অ্যান্ড রাইট দ্য নাম্বার অ্যাজ ইট ইজ। এবার ভালো করে বুঝবো,
ইভেন নাম্বার হলে লেটারটা চেঞ্জ করতাম, কিন্তু এসে গেছে অড, তাহলে শর্তটা ফলো করছে না। তাহলে কি হবে, এটা কোনো চেঞ্জই হবে না। 9Q দেখো যেমন ছিল। এক মিনিট, কি হলো কেসটা? সেক্টর 3 তে বলেছে ইফ দ্য প্লেস ভ্যালু অফ দ্য লেটার ইজ অ্যান ইভেন নাম্বার, দেন চেঞ্জ দ্য লেটার টু দ্য প্রিভিয়াস লেটার অ্যান্ড রাইট দ্য নাম্বার অ্যাজ ইট ইজ। এইখানে কিছু হয়তো ওরা ইনস্ট্রাকশনটা লিখতে ভুল করেছে, কারণ কিউ এর প্লেস ভ্যালু হয় তোমার 17, ঠিক আছে, যেটা হচ্ছে একটা অড নাম্বার, কিন্তু ওরা বলছে ইভেন নাম্বার হলে আমরা প্রিভিয়াস লেটারে চেঞ্জ করবো। এটা ওরা লিখতে ভুল করেছে, ওরা হয়তো ইভেন নাম্বার না, ওরা তো অড নাম্বারই বলতে চেয়েছে। যদি যদি এটা অড নাম্বার হয় তাহলে করে কিউ এর আগে প্রিভিয়াস লেটার কি হবে, পি, তাই জন্য পি হতে পারে, নাম্বারটায় কোনো চেঞ্জ হবে না, নাম্বারটা নয় নয়ই থেকে গেল। আর যদি ওটাকে মানে ধরো ইভেন নাম্বার দিয়ে যদি দেখি, তাহলে করে কিন্তু এটা চেঞ্জ হওয়ার কথা নয়, এটা 9Q থেকে যাওয়ার কথা। ওকে, এটা কিছু প্রিন্টিং মিস্টেক আছে ওদের। সেক্টর 4 বলছে ইফ দ্য প্লেস ভ্যালু অফ দ্য লেটার ইজ এন অড নাম্বার। দেখো সেক্টর 4 এ সি আসছে, সি এর প্লেস ভ্যালু কত, সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, তো এটা একটা অড নাম্বার, তাহলে ফলো করছে, ভালো কথা। তাহলে কি করতে হবে, চেঞ্জ দ্য লেটার টু দ্য নেক্সট লেটার। নেক্সট লেটার মানে সি এর পরে যে লেটারটা আছে, সি এর পরে কি আসছে, ডি আসে। ওকে, ওটা করবো। অ্যান্ড রাইট দ্য নাম্বার অ্যাজ ইট ইজ, মানে নাম্বারটা কোনো চেঞ্জ হবে না, 7টা 7 থাকলো, সি এর পরের লেটার ডি এখানে বসে গেল। তো বুঝতে পারছো চেঞ্জটা কিরকম কিরকম ভাবে হচ্ছে। ওকে, দেখো নোট বলে দেওয়া আছে ইফ দ্য অ্যাবভ কন্ডিশনস আর নট অ্যাপ্লাইড দেন ইউ হ্যাভ টু রাইট দ্য ডিজিট অ্যান্ড লেটার অ্যাজ ইট ইজ। অর্থাৎ যদি এই যখন এরকম টাইপের যদি কন্ডিশন আসে যেখানে শর্তটা মিলছে না, তাহলে যা আছে সেটাই আমার বসে যাবে অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? বুঝলে হ্যাঁ নাকি একটু স্যার। জানাবে। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ বুঝতে পেরেছি। তো এরকম টাইপেরই হবে জিনিসগুলো। তো একটু মানে ওই স্টেপ ওয়াইজ যে প্যাটার্ন গুলো আমরা শিখেছিলাম সেরকম টাইপেরই কোয়েশ্চেন, কিন্তু একটু ওটাকে জাস্ট ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করেছে। তো এগুলো করো, নিজেরা সলভ করো। যদি কোনো রকম প্রবলেম হয় দেখবে, আমি আবার এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। আর এগুলোতে যদি আটকে যাচ্ছ, তাহলে আপাতত বলবো যে আপাতত এগুলোকে হল্ট রাখতে পারো, প্রবলেম নেই। যখন আমরা মেন্স লেভেল, যখন প্রিলিমস লেভেলের পুরো ফাউন্ডেশন কমপ্লিট করে মেন্সের প্র্যাকটিসের দিকে এগোবো, তখন আমরা এগুলো এক ধার থেকে করবো এবং মনোযোগ দেবো। কেন, তোমাদের তখন হচ্ছে প্রিলিমিনারি ধাপটা বেশ গ্রিপে চলে আসবে, সড়গড় হয়ে যাবে, তখন অতটা অসুবিধা হবে না। ওকে, স্যার স্টেপ দিয়ে একটা করে দিলে ভালো হয়, ওটাও মানে বুঝতে পারছিলাম না। তাহলে একটা ছবি পাঠাও দেখি কিরকম টাইপের কোশ্চেন তোমার আটকাচ্ছে স্টেপ দিয়ে। ছবি নেই। উম, ইয়ে নেই তোমার কাছে, বইয়ে এক্সাম্পল দেওয়া নেই? হ্যাঁ বইয়ে আছে, মানে এটা আমার ছবি তোলা ছিল মনে হয়, দেখি দাদা দেখছি। থাকলে দাও আমাকে। পাঠিয়েছো দেখি। কোন কোশ্চেনটা বলতো, 56 থেকে 60 এটা বলছো? হ্যাঁ। আচ্ছা, দেখো এটাও তোমাকে বলে দিচ্ছি, এটা মুখে মুখেই হয়ে যাবে। দেখো ডায়াগ্রাম 1, 1, 2, 3, 4, চারটে ডায়াগ্রাম আছে। দেখো ডায়াগ্রাম 1-এ কি বলেছে, বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য ফার্স্ট লেটার্স ইন দ্য টু ফ্র্যাকশন ইজ মোর দ্যান 3, দেন অ্যাড দ্য প্লেস ভ্যালুস অফ দ্য লাস্ট ডিজিটস অফ বোথ দ্য ফ্র্যাকশন। মানে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এটা একটু কমপ্লিকেটেড ভাষায় দেওয়া আছে, সত্যি কথা, এটা কমপ্লিকেটেড। এগুলো প্রিলিমস এর জন্য নয়, এগুলো অবভিয়াসলি মেন্সের কোয়েশ্চেন। তো বলা হয়েছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য ফার্স্ট লেটার্স ইন দ্য টু ফ্র্যাকশন, ফার্স্ট লেটার্স বলতে দেখো এখানে ফ্র্যাকশন কিরকম বলেছে, আমি কোয়েশ্চেনটা লিখে নিচ্ছি বোর্ডে তাহলে সুবিধা হবে। বলা হচ্ছে সিটিএস বাই 4 প্লাস HOL/2, HOL/2, এটা থেকে আসছে কত, 31। বলেছে ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য ফার্স্ট লেটার, তো ফার্স্ট লেটার কি কি, এখানে আসছে সি, এখানে আসছে এইচ। ওকে, তো সি,
সি এর প্লেস ভ্যালু হয় 3, এইচ এর প্লেস ভ্যালু হয় 8, এদের মধ্যেকার ডিফারেন্স কত? 8 মাইনাস 3 অর্থাৎ হচ্ছে 5, এদের ডিফারেন্স আসছে 5। ভেরি গুড। বলেছে এদের ডিফারেন্স যদি মোর দেন 3 হয়, গ্রেটার দেন 3, তো 5 অবভিয়াসলি গ্রেটার দেন 3 হচ্ছে। গ্রেটার দেন 3 হলে বলেছে অ্যাড দ্য প্লেস ভ্যালু অফ দ্য লাস্ট ডিজিটস অফ বোথ ফ্র্যাকশন। মানে প্লেস ভ্যালু অফ দ্য লাস্ট ডিজিটস অফ দ্য বোথ ফ্র্যাকশন। লাস্ট ডিজিট নয়, এটা বইয়ে প্রচুর প্রিন্টিং মিস্টেক পাবে, এটা লাস্ট ডিজিট হবে না, এটা লাস্ট লেটার্স হবে। মানে হচ্ছে কি, যেহেতু প্রথম দুটো লেটারের যে মানে র্যাঙ্ক, তার ডিফারেন্সটা এসছে 5, যেটা হচ্ছে কত, 3-এর থেকে বেশি। তাই জন্য বলা হচ্ছে কি করব, লাস্ট যে লেটার দুটো আছে অর্থাৎ এস আর এল, এস এবং এল, এদের যে র্যাঙ্ক গুলো আছে এগুলোকে আমি কি করব, যোগ করে দেবো। ওকে, বলেছে অ্যাড দ্য প্লেস ভ্যালুজ অফ দ্য লাস্ট ডিজিটসটাকে কেটে তুমি লেটার করে দাও, লাস্ট লেটার্স অফ বোথ ফ্র্যাকশন। এই যে দুটো ফ্র্যাকশন, দুটো ভগ্নাংশের লাস্ট লেটার। এস এর র্যাঙ্ক হয় 12, সরি, এস এর র্যাঙ্ক হয় তোমার 19, এল এর র্যাঙ্ক হয় 12। দুটোকে যোগ করলে আসছে 19 আর 12 যোগ করলে আসছে 19 10 29 31। দেখো এটা 31 হয়েছে ওই জন্য। বুঝতে পারলে? একটু জানাবে সানুরূপা, এটা বুঝলে নাকি? স্যার আরেকবার বলুন ওটা। এটা দেখো, ব্যাপারটা হচ্ছে, বলেছে যে ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য ফার্স্ট লেটার্স। ফার্স্ট লেটার্স মানে দেখো দুটো ফ্র্যাকশন আছে, এই একটা ফ্র্যাকশন আছে, এই একটা ফ্র্যাকশন আছে, তিনটে করে লেটার আছে। তো ফার্স্ট লেটার গুলোকে নিয়ে আগে কাজ করব। এখানে ফার্স্ট লেটার হচ্ছে সি, যার র্যাঙ্ক হচ্ছে 3। এখানে ফার্স্ট লেটার হচ্ছে এইচ, যার র্যাঙ্ক হচ্ছে 8। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে আমার এখানে 5। ভালো কথা। এবার বলেছে যদি এদের ডিফারেন্স মোর দেন 3 হয়, তাহলে কি করব, লাস্ট লেটার যে দুটো আছে, এই দুটো ফ্র্যাকশনে যে লাস্ট লেটার আছে, অর্থাৎ এই ক্ষেত্রে এস এবং এল, এদের প্লেস ভ্যালু দুটোকে আমি যোগ করে দেবো। এবার ডিফারেন্স বার করতে গিয়ে দেখছি ডিফারেন্স আসছে 5, অর্থাৎ গ্রেটার দেন 3 হয়ে গেল। যেটা আমাকে শর্ততে বলেছিল যে 3-এর বেশি হতে হবে, সেটা মিললো। অর্থাৎ এস আর এল এর যে প্লেস ভ্যালু দুটো, 19 আর 12, এটাকে যোগ করবো। তাহলে 19 আর 12কে যোগ করলে কত আসে? 19 আর 12কে যোগ করলে আমার আছে 31। তাই জন্য এটা লাস্ট ভ্যালুটা 31 এখান থেকে পেলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এইভাবে দেখো ডায়াগ্রাম 2 কি বলছে। ডায়াগ্রাম 2 তে বলছে আই, দাদা, এইচসিএল, এইচসিএল বাই 5 প্লাস বলেছে এম এ কে বাই 3, এটা থেকে আসছে 15। ডায়াগ্রাম 2 তে বলেছে কি, বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিডিল লেটার্স। এবার মিডিল লেটারকে টার্গেট করেছে। এখানে মিডিল লেটার হচ্ছে সি, আর এখানে মিডিল লেটার হচ্ছে এ। সি এর র্যাঙ্ক হচ্ছে 3, এ এর র্যাঙ্ক হচ্ছে 1। তো বলেছে ইফ দ্য ডিফারেন্স, দ্য ডিফারেন্স কত আসছে, 3 আর 1 এর ডিফারেন্স গুলো আসছে আমার 2। আর দূর অব্দি করলাম, দেখি এবার কি বলেছে। বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিডিল লেটার্স ইজ লেস দ্যান 3, তো 2 হচ্ছে কত, লেস দ্যান 3। তো শর্ত আমার কি হলো, শর্ত ফুলফিল হলো। ভালো কথা। এবার শর্ততে কি করতে হবে, বলেছে মাল্টিপ্লাই দ্য নাম্বারস অফ দ্য ডিনোমিনেটরস। তো ডিনোমিনেটর বলতে ফ্র্যাকশন, এই যে 5 আর 3 নিচে আছে ডিনোমিনেটর, এই এই দুটো নাম্বারকে তাহলে আমি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 5 3 গুণ করলে 15 আসে, তাই জন্য এখানে 15 আসলো। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। এবার তুমি যদি চেক করো ডায়াগ্রাম 3, ডায়াগ্রাম 4। ডায়াগ্রাম 3 তে বলেছে ইফ দেয়ার ইজ এনি কমন লেটার ইন টু ফ্র্যাকশন দেন রাইট দ্য কমন লেটার। তো ডায়াগ্রাম 3 তে ভালো করে দেখো, দুটো ফ্র্যাকশনে আই এন এফ আর এইচ এ এন আছে। তো বলেছে যদি কমন লেটার থাকে, তো কমন লেটার এখানে কি আছে, অবভিয়াসলি এন আছে। তো কমন লেটারটাই ওখানে লিখে দিতে হবে রেজাল্টে। তাই কমন লেটার এনটাই লিখে দিচ্ছি, এনটা ওখানে রেজাল্ট হয়ে গেছে। সিম্পল। ডায়াগ্রাম 4 কি বলেছে, ডায়াগ্রাম 4 বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য মিডল লেটার। এটা ডায়াগ্রাম 4টা আরেকবার আমি এঁকে দেখাচ্ছি, মানে ডায়াগ্রাম 4টা আমি এঁকে দেখাচ্ছি। এটা কি আছে, এল ই এন ডিভাইডেড বাই 7 প্লাস এটা আছে এখান থেকে বি আই আর ডিভাইডেড বাই 9, এখান থেকে রেজাল্ট আসছে তোমার 7। খুব ভালো কথা। বলেছে if the difference between the place value of the middle letter of the first fraction এর middle letter মানে হচ্ছে ই, ই, ভালো কথা, ই এর র্যাঙ্ক হয় 5। ওকে। আর কি বলেছে, and first letter of the second fraction এর ফার্স্ট লেটার অর্থাৎ হচ্ছে বি, বি, বি এর র্যাঙ্ক হয় 2। বলেছে এদের মধ্যেকার ডিফারেন্স করব, তা 5 আর 2 এর ডিফারেন্স করলে কত আসছে, 5 আর 2 এর ডিফারেন্স করলে আমার আসছে 3। আর দূর হলো। এবার কি বলেছে দেখি, বলেছে ইজ মোর দ্যান 5, মানে ডিফারেন্সটা যদি 5 এর থেকে বেশি হয়, তাহলে গ্রেটার দ্যান 5 হলে শর্ত মিলবে, কিন্তু গ্রেটার দ্যান 5 তো হয়নি, তাহলে আমার শর্ত তো মিললো না। ভালো কথা।
তাহলে কি করতাম, শর্তটা মিললে অ্যাড দ্য টু নাম্বারস অফ দ্য ডিনোমিনেটর, শর্ত মিললে পরে দুটো নাম্বারকে অ্যাড করতাম, ভালো কথা। কিন্তু শর্ত তো মেলেনি, তাহলে কি করব, তাহলে কি করা উচিত? তার জন্য দেখো নোট দেওয়া আছে, নোট কি লিখেছে, বলেছে ইফ দ্য অ্যাবভ কন্ডিশন আর নট অ্যাপ্লাইড দেন ইউ হ্যাভ টু রাইট দ্য ডিজিট অফ ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন, মানে ফার্স্ট ফ্র্যাকশন যেটা আছে অর্থাৎ এটা, তার যে ডিনোমিনেটরে যে ডিজিটটা আছে সেটাকে লিখে দেবো যদি কখনো শর্ত না মেলার কেস হয়, ভালো কথা। তো এই দেখো 7 এখানে আছে, এখানে শর্ত মেলেনি, তাই ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটরে 7 আছে, ওই 7টাই তোমার এখানে রেজাল্ট হিসেবে চলে এসেছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। মানে ইনস্ট্রাকশন গুলো যদি তুমি ভালো করে পড়ো খুঁটিয়ে, তাহলে করে সেখানেই সমস্ত দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, যদি প্রথমবার করো তাহলে ইনস্ট্রাকশন গুলো একটু মানে বুঝিয়ে দিতে লাগবে, একটু এক্সপ্লেন করে দিতে লাগবে। একবার বুঝে গেলে পরে, ওই ইনস্ট্রাকশন গুলো বুঝে গেলে পরে আর এই ধরনের কোশ্চেন করতে কোনো অসুবিধা হবে না, শুধু মানেগুলো বুঝলেই হবে, ঠিক কি না? হ্যাঁ, ওই ইনস্ট্রাকশন গুলোই বুঝতে পারছিলাম না তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ওই জন্য আমি বলে দিলাম আরেকবার। তো চিন্তা নেই, এরকম টাইপের আরো অনেক রকম কিন্তু জিনিসটা একই, ওই যে স্টেপ ওয়াইজ কোশ্চেন যেগুলো করেছিলাম ওই প্রসেসটা সে একই। ওই কারণে আমি বললাম যে এখন নর্মালি করো, এরপরে যখন তোমার হচ্ছে আরো যখন মানে আমরা এগোবো ফার্দার, যখন আমরা এগোবো পরের ইয়েগুলোতে, মানে যখন মানে ফাউন্ডেশন পার্ট কমপ্লিট করে যখন আমরা এগোবো হচ্ছে ইয়ের জন্য, মেন্স প্র্যাকটিসের জন্য, তখন আমরা আরো বিভিন্ন রকম টাইপের কোশ্চেন নিয়ে এসে আমরা ওগুলো প্র্যাকটিস, ঠিক আছে? ওকে, তাহলে একটা কাজ করি। কি ব্যাপার, শ্রেয়াস এত দেরি করছে আজকে? বললে একটু দেরি হবে, ঠিক কথাই, but অনেকটাই লেট হয়ে গেল। জিজ্ঞেস করি, শ্রেয়াস তোমার কি দেরি হবে? আজকের ক্লাসটা ঠিকঠাকই রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। তো শ্রেয়াসের যদি দেরি হয় তাহলে আমরা আজকে নতুন চ্যাপ্টারে ঢুকে পড়বো, নতুন ক্লাসে, ঠিক আছে? নতুন ক্লাসে ঢুকে পড়বো, ও বরং রেকর্ডেড দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এই চ্যাপ্টারের বাকি যে এক্সারসাইজ গুলো, আম, আমি এখনো ফিরতে পারিনি। ওকে, আমি রেকর্ডেড রাখছি, রেকর্ডেড দিয়ে দেব। ঠিক আছে, ওকে। তাহলে হুম, একটা কাজ করি, উম, আমরা তাহলে একটা কথা বলো, আলফা নিউমেরিক সিরিজের এইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো করলে এক্সারসাইজ থেকে, সেগুলো নিশ্চয়ই করতে আশা করছি প্রবলেম হয়নি, করতে পেরেছো ভালো করে, রাইট? বাকি সবগুলো হয়ে গেছে স্যার। ওই যে স্টেপ দিয়ে একটা করে দিন তো, এই স্টেপ গুলো তো আটকে আছে। ওই স্টেপ দিয়ে হচ্ছে কি ডিফিকাল্টে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ডিফিকাল্ট লেভেলেই থাকবে, ওগুলো ডিফিকাল্ট লেভেলে থাকবে। স্টেপ দিয়ে বলতে কোন কোশ্চেন গুলো বলো তো, তুমি বারবার স্টেপের কথা বলছো, এরকম টাইপের গুলো, এই 14 7 5 ধরো একটা সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই প্রথমে 4টে বা 5টে স্টেপ দেওয়া থাকে, তারপর কোশ্চেনে হচ্ছে কি অনেকগুলো করে সংখ্যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওইটাতে দেখো সিম্পল, দেখো স্টেপ গুলো তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভালো করে পড়ো যে কি বলেছে না, তাহলে করে তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্টেপ ওয়ানটা আগে দেখবে কি লেখা আছে, দিয়ে দেখবে যে তোমার ওটা কন্ডিশনটা ফলো করছে কিনা, ফলো করলে ওটাকে অ্যাপ্লাই করবে, ফলো না করলে ওটাকে বাদ দিয়ে পরের স্টেপটা দেখবে, এরকম করতে করতেই করতে হবে। হ্যাঁ, আগের দিন তো তোমাকে একটা এক্সাম্পল দেখালাম, ওই এক্সাম্পলটার মতনই হবে ওটা। তার মানে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি ওই স্টেপ গুলো দিয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। ধরো একটা যদি তোমাকে এক্সাম্পল দিই, আগের দিন করেছিলাম, যেমন 6 5 2 একটা থাকবে, আর বলেছে তোমার 11 4 আর 3, এগুলোকে বলা হয় রেজাল্টেন্ট বেসড, হ্যাঁ, এগুলোকে বলা হয়। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করো, হ্যাঁ, একটা মিনিট, আমাকে একটা মিনিট টাইম দাও।
হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এবার আমাদেরকে কি করতে হবে? এটাকে বলা হয় রেজাল্টেন্ট বেসড কোয়েশ্চেন। এবার কি করতে হবে? ধরো এটা হচ্ছে আমার রো 1, এটা হচ্ছে রো 2। প্রথমে এই যে ফার্স্ট যে দুটো সংখ্যা, এই দুটোকে ফলো করে আমাকে আগে দেখতে হবে কি রেজাল্ট আসছে। এই দুটো সংখ্যার রেজাল্ট কি আসছে। এবার ওই হিসাবে কিছু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম করে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। কিরকম থাকবে? দেখা থাকবে একটা হয়তো এতে বলা আছে ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার। এতে হয়তো লেখা আছে অড নাম্বার ফলোড বাই অড নাম্বার, এরকম করে দেওয়া থাকে। এবার তুমি এখানে নিজেই দেখো, এখানে আগে কি আছে, একটা ইভেন নাম্বার আছে, তার পিছনে একটা নাম্বার আছে, তার মানে কি ইভেন নাম্বার ফলোড বাই বলে যে কন্ডিশন আছে সেগুলোর মধ্যে আমি চেক করব কোন কন্ডিশনটা মিলছে। যেগুলোতে লেখা থাকবে সাপোজ অড নাম্বার ফলোড বাই কন্ডিশন, আমার সেগুলো দেখার দরকার নেই, হ্যাঁ কি না? দরকার নেই। আচ্ছা, সেই হিসেবে দেখা যাচ্ছে হয়তো ইভেন নাম্বার ফলোড বাই দেখা যাচ্ছে আমি হয়তো এরকম একটা দুটো তিনটে কন্ডিশন পেলাম। একটা হয়তো লেখা আছে ইভেন নাম্বার ফলোড বাই একটা পারফেক্ট স্কোয়ার, একটা হয়তো লেখা আছে ইভেন নাম্বার ফলোড বাই হচ্ছে একটা অড প্রাইম নাম্বার, একটা হয়তো লেখা আছে ইভেন নাম্বার ফলোড বাই আনাদার ইভেন নাম্বার। তো এই হিসেবে 6 এর পরে কি আছে, 5 আছে। তো 5 একটা পারফেক্ট স্কোয়ার নয়, তাই এই কন্ডিশনটা মিলবে না। 5 একটা ইভেন নাম্বারও নয়, তাই এই কন্ডিশনটা মিলবে না। 5 হচ্ছে একটা অড প্রাইম নাম্বার, তাহলে এটা কি হলো, 6 একটা ইভেন নাম্বার যেটা ফলোড বাই 5 যেটা একটা অড প্রাইম নাম্বার, তো এই কন্ডিশনটা মিললো। এবার লেখা থাকবে যদি এই কন্ডিশনটা হয় তাহলে কি করতে হবে আমাদেরকে, হয়তো বলবে মাল্টিপ্লাই দ্য বোথ নাম্বারস, অথবা হয়তো বলা থাকবে মানে অ্যাডিশন অফ বোথ নাম্বারস, যেটা বলা থাকবে সেইটা করে দিয়ে আমাকে পরের স্টেপটা লিখতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে হয়তো বলা আছে এখানে মাল্টিপ্লিকেশন বলা আছে, তাহলে 6 আর 5 কে সিম্পল গুণ করে দেবো, কত আসবে, 6 5 30। তাহলে 6 আর 5 এর থেকে রেজাল্ট পেলাম 30, তার পেছনে দুইটা আলাদা আছে, দুইটাকে আলাদা করে লিখবো। একইভাবে এই 11 আর 4 এই দুটোকে আগে টার্গেট করব, কোন কন্ডিশনটা পড়ছে দেখবো, সেই কন্ডিশন অনুযায়ী ওদের কি করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, যা বলবে সেইটা করে ওই সংখ্যাটা এখানে লিখবো। তারপরে 3 অবশিষ্ট, 3টাকে লিখবো। এবার 30 কে ফলো করছে 2, এই দুটো সংখ্যার মধ্যে আমি কন্ডিশন খুঁজে খুঁজে দেখবো কি আসছে, দিয়ে এখান থেকে একটা রেজাল্ট আসবে ফাইনাল। আর এই যে দুটো সংখ্যা এগুলোর মধ্যে দেখবো কোন কন্ডিশন ফলো করছে, যে সেটা অ্যাপ্লাই করে এখানে একটা ফাইনাল রেজাল্ট আসবে। এটা এইটা যেটা ফাইনাল আসলো এটা হচ্ছে রেজাল্টেন্ট অফ রো 1, এটা যেটা আসলো ফাইনাল এটা হবে রেজাল্টেন্ট অফ রো 2। বোঝা গেল? প্রথমটা বুঝলাম, তারপরে 2 3 আছে ওইটা আবার কার সঙ্গে দেখবো? দেখো, 6 5 2 11 4 3, দুটো দুটো করে নাম্বার নিয়ে আমরা করবো কাজ, ঠিক আছে? প্রথমে 6 আর 5 এই দুটোকে আমি টার্গেট করলাম, এদের থেকে অ্যাপ্লাই করে আমি একটা সংখ্যা এখানে পাবো রেজাল্টেন্ট, হলো যে দুইটা তো অবশিষ্ট, ওই দুইটাকে এর পাশে লিখে দেবো, রাইট? পরেরটাতেও এই দুটো সংখ্যাকে প্রথমে টার্গেট করব, এই দুটো সংখ্যার উপর কন্ডিশন চাপিয়ে আমি একটা সংখ্যা পাবো রেজাল্ট, তারপরে এর পিছনে রয়েছে 3, 3টাকে বসিয়ে দেবো, হলো। এবার এই একটা সংখ্যা পেলাম, এই একটা সংখ্যা রয়েছে। এবার এই দুটো সংখ্যাকে আমি দেখব কোন কন্ডিশনে পড়ছে, সেই কন্ডিশন অ্যাপ্লাই করার পর একটা সিঙ্গেল রেজাল্ট আসবে। এই দুটো সংখ্যার মধ্যে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব, দিয়ে আবার একটা সিঙ্গেল রেজাল্ট আসবে। এইটা হয়ে যাবে আমার স্টেপ 1, মানে সরি, রো 1 এর রেজাল্টেন্ট। এটা হবে আমার রো 2 এর রেজাল্টেন্ট। ওকে, দিয়ে এবার যেটা বলে থাকবে কোশ্চেনে, হয়তো বলবে রো 1 আর রো 2 এর রেজাল্টেন্টের যোগফল কত, বা ওদের মধ্যে ডিফারেন্স কত, এগুলো বলবে, সেগুলো আমাকে বার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তোমাকে একটা সলভ করে দেখিয়ে দিই, বরং তোমার হয়তো একটু ডাউট লাগছে আমার মনে হচ্ছে। তুমি আগের দিন তোমাকে ওই কন্ডিশন গুলো লিখিয়েছিলাম না, ওই ইয়েতে ধরো একটা রেজাল্টেন্ট বেসড কোশ্চেনের ওই স্টেপ গুলো লিখিয়েছিলাম না, স্টেপ 1 এ হচ্ছে ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, এরকম লিখেছিলাম তো। স্যার আমার মনে পড়ছে না বিষয়টা, তাহলে মানে পারতাম। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, আমি আরেকবার দেখে দিচ্ছি। ধরো স্টেপ 1 আছে, স্টেপ 1 এ বলা আছে, আমি ছোট করে লিখছি জাস্ট এটা বোঝার জন্য।
ইভেন নাম্বার ফলোড বাই, ঠিক আছে, কি হচ্ছে, অড প্রাইম নাম্বার, অড প্রাইম নাম্বার। তাহলে কি হবে, তাহলে রেজাল্টেন্ট কি হবে, যদি এরকম কেস হয় তাহলে রেজাল্টেন্ট হবে অ্যাডিশন অফ বোথ নাম্বারস, অ্যাডিশন, এক কথা লিখছি অ্যাডিশন করতে হবে। স্টেপ 2 আমাকে যেটা বলছে, বলছে যদি অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, তাহলে রেজাল্টেন্ট কি হবে, ডিফারেন্স অফ দ্য স্কোয়ার, ডিফারেন্স, তাহলে হচ্ছে দুটো নাম্বারের ডিফারেন্স যেটা হচ্ছে সেইটা হচ্ছে আমার রেজাল্টেন্ট হবে। স্টেপ 3, স্টেপ 3 আমাকে বলে রেখেছে ইফ অ্যান অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার, আর একটা অড নাম্বার দ্বারা ফলো হবে কিন্তু নট আ পারফেক্ট স্কোয়ার, নট পারফেক্ট স্কোয়ার। দেখো, শর্ত দিয়ে দিল একটা যে অড নাম্বার হবে এবং পারফেক্ট স্কোয়ার হওয়া চলবে না, তাহলে রেজাল্টেন্ট হবে, এখানে হবে অ্যাডিশন অফ বোথ নাম্বারস, এখানে দুটো নাম্বারের অ্যাডিশন করতে হবে। স্টেপ 4 যেটা আছে, স্টেপ 4 এ হবে জিনিসটা, ইফ এন ইভেন নাম্বার, ইফ এন ইভেন নাম্বার ইজ ফলোড বাই অ্যান অড নন প্রাইম নাম্বার। তোমাকে একটা আগের দিন করালাম, তুমি বললে না হ্যাঁ প্রাইম নাম্বার নন প্রাইম নাম্বার এইসবের গুলো একটু গোলায়, ওটার জন্য প্রবলেম হয়, ওটাই হচ্ছে কেস এখানে। যদি এরকম হয় তাহলে করে রেজাল্টেন্ট হবে ডিফারেন্স, দুটো নাম্বারের ডিফারেন্স করলে আমি রেজাল্টেন্টটা পাবো। স্টেপ 5 যেটা বলেছে, বলেছে ইফ অ্যান অড নাম্বার ইজ ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, অড নাম্বার ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, দেন দ্য রেজাল্টেন্ট বিকামস হোয়াট, মাল্টিপ্লাইং অফ বোথ নাম্বার, অর্থাৎ দুটো নাম্বারে মাল্টিপ্লিকেশন হচ্ছে। খুব ভালো কথা, এইটা হচ্ছে আমার টোটাল ইনস্ট্রাকশন। ওকে, এই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। এবার আমাকে দেখা যাচ্ছে একটা কোশ্চেন দিয়েছে, হয়তো 5, 27, 3 এরকম একটা রো দিয়েছে, আর একটা দিচ্ছে হয়তো 11, 49 আর 9। ভালো কথা, বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেজাল্টেন্ট। আচ্ছা, দুটো রেজাল্টেন্টে মানে রো 1, এটা দেখা যাচ্ছে রো 1 আর রো 2, আমাকে বলা হয়েছে এই রো 1 আর রো 2 এর মধ্যে ডিফারেন্স বার করো, ডিফারেন্স বার করতে, ডিফারেন্স কি করে বার করবো, রো 1 এর ফাইনাল রেজাল্টেন্টটা বার করতে হবে, তারপর রো 2 এর ফাইনাল রেজাল্টেন্টটা বার করতে হবে, তাদের ডিফারেন্স বার করতে হবে। ওকে, এবার দেখো কি করে করছি। রো 1, প্রথমে এই দুটো সংখ্যা 5 আর 27 এদেরকে টার্গেট করব, 5 তারপরে 27। তো 5 কি, বেসিক্যালি 5 হচ্ছে একটা অড নাম্বার, তাহলে অড নাম্বার ফলোড বাই, এই কেসগুলো দেখা যাক কি কি কেস বলেছে দেখো। অড নাম্বার দিয়ে একটা, দুটো, তিনটে কেস আছে, দেখি। প্রথমে বলে যে অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার, তো এখানে 5 এর পিছনে 27 আছে, 27 কি একটা পারফেক্ট স্কোয়ার, আগে বলো হ্যাঁ কি না। না, স্কোয়ার নয়। পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে 2 নম্বর শর্তটা মিললো না। পরেরটা বলেছে অড নাম্বার ফলোড বাই অ্যানাদার অড নাম্বার, কিন্তু সেটা নট পারফেক্ট স্কোয়ার হতে হবে। ভালো কথা, তো 5 একটা অড নাম্বার, 27ও একটা অড নাম্বার, তাহলে অড নাম্বারকে অড নাম্বার ফলো করছে, আর যে নাম্বারটা ফলো করছে সেটা পারফেক্ট স্কোয়ারও নয়, তাহলে এই শর্তটা কিন্তু এখানে মিলছে, স্টেপ 3 যেটা আছে সেটা কিন্তু এখানে মিলছে। আর লাস্ট যেটা স্টেপ 5 এ বলেছে অড নাম্বার ফলোড বাই ইভেন নাম্বার, এটা তো আরই মিলবে না, কারণ 27 ইভেন নাম্বার নয়, তার মানে কি স্টেপ 3টা আমার এখানে মিলছে। ওকে, তাহলে এখানে অ্যাপ্লাই হচ্ছে কোনটা, এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমার স্টেপ 3টা, আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। স্টেপ 3 তে কি বলেছিল, স্টেপ 3 তে বলেছে দুটোকে অ্যাডিশন করে দেবো, অর্থাৎ 5 আর 27 এর যে রেজাল্টেন্ট সেটা বার করার জন্য কি করব, দুটোকে যোগ করে দেবো, 27 আর 5 কে আমাকে যোগ করে দিতে হবে, যোগ করলে কত আসবে, 27 আর 5 কে যোগ করলে পাবো আমি 32। ভালো কথা, এই যে দুটো সংখ্যা এদের রেজাল্টেন্টটাই যেখানে লিখলাম 32, 3 এরপরে আছে তাই 3টাকে চুপি চুপি বসিয়ে দিলাম, বোঝা গেল। এবার হচ্ছে 32 আর 3 এই দুটো সংখ্যাকে নিয়ে কাজ করব। 32 আর 3, 32 কি বলো, 32 হচ্ছে একটা ইভেন নাম্বার, তাহলে আমাকে ইভেন নাম্বার ফলোড বাই কেসগুলো দেখতে হবে। আচ্ছা, ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, তো 3 কি বলো, 32 এর পেছনে 3 আছে, 3 তো একটা অড নাম্বার তো হলো, ভালো কথা, কিন্তু 3 কি একটা প্রাইম নাম্বার, হ্যাঁ কি না, বলো। আনমিউট করে জানাবে আমাকে একটু।
হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার বলুন। বলছি যে 32-এর তুমি কি আছো? ক্লাস ফলো করছো তো? আমি এই মেয়েটা একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো, ব্যাপারটা হচ্ছে 32 আর 3 কে নিয়ে কাজ করছি। তো 3 তো একটা অড নাম্বার, কিন্তু 3 কি একটা প্রাইম নাম্বার, হ্যাঁ কি না বলো তো? 3 কি প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার দেখো, 2, 3, 5, 7, 11, হ্যাঁ 13, হ্যাঁ 17, হ্যাঁ এগুলো তিন হবে। নাম্বার। তো 3 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে ইভেন নাম্বার ফলোড বাই অ্যান অড প্রাইম নাম্বার। কোথায় আছে শর্তটা? এই যে ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার। তাহলে এখানে কি কেস করব? এখানে আমি অ্যাডিশন করে দেবো। অর্থাৎ এই 32 আর 3 এই দুটোকে আমি যোগ করে দেবো, তাহলে আমি পাবো হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে 32 আর 3 কে যোগ করলে কত পাই? 35 পাই। এই যে ফাইনাল নাম্বারটা পেলাম, এটা হচ্ছে আমার রো 1 এর রেজাল্টেন্ট হয়ে গেল, রাইট? একইভাবে রো 2 টা করি। রো 2 টা তুমি নিজে নিজেই করবে। 11 আর 49 আছে, দেখো 11 আছে 49 আছে। তো আগে বলো 11 কি একটা অড নাম্বার? অড নাম্বার। এবার বলেছে অড নাম্বার ফলোড বাই কেসগুলো দেখবো, ভালো কথা। দেখো কি কি আছে। বলেছে অড নাম্বার ফলোড বাই এ পারফেক্ট স্কোয়ার। তো 11 এর পেছনে 49 আছে, তাহলে বলো মানে এখানে তুমি নিজেই দেখে বলো কোন কেসটা এবার লাগানো উচিত হবে। টুটা। 2 নম্বরটা অবভিয়াসলি অড নাম্বার ফলোড বাই পারফেক্ট স্কোয়ার, কারণ 49 এ পারফেক্ট স্কোয়ার আছে। তো যদি এই কন্ডিশনটা ফলো করে তাহলে কি করব? ডিফারেন্স করতে হবে, তারপরে 11 আর 49 এর ডিফারেন্স করতে হবে। চলো করি। 11 আর 49 ডিফারেন্স করলে কত হয়? 49 মাইনাস 11, এটা 8 আসবে, এটা 4 আসবে, তো 38 আসবে। তো এই দুটোর থেকে রেজাল্টেন্ট কত আসলো? একটা রেজাল্টেন্ট এটা আসলো 38। আর তারপরে 9 আছে, 9টাকে আমি সিম্পল বসিয়ে দিলাম। তো 38 তার পিছনে 9, অর্থাৎ 38 তার পিছনে 9। 38 কি? 38 হচ্ছে একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার ফলোড বাই কেসটা দেখি। আচ্ছা, প্রথমেই বলেছে ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, 38 কে 9 ফলো করছে। তো বলো তো স্টেপ নাম্বার 1টা এখানে ফলো করবে কিনা? আহ, 38 টা কর- ইভেন নাম্বার, 38 টা ইভেন নাম্বার, এবার একে ফলো করছে 9। তো 9 এবার কি টাইপের নাম্বার সেটা বুঝলেই হয়ে যায়। তো ইভেন নাম্বার ফলোড বাই অড প্রাইম নাম্বার, তো 9 একটা অড নাম্বার তো বটে, সেটা বুঝলাম, কিন্তু প্রাইম নাম্বার কি নয়? না প্রাইম নয় তো। প্রাইম নয় তো, তাহলে স্টেপ 1 ফলো করলো না। এবার এই নেক্সট ইভেন নাম্বারের কেস কি আছে? অড নাম্বার ফলোড বাই গুলো আমার দেখার দরকার নেই, কারণ এখানে ইভেন নাম্বার ফলোড বাই হচ্ছে। স্টেপ 4 এ আছে, দেখো ইভেন নাম্বার ফলোড বাই অড নন প্রাইম নাম্বার। তো অড নন প্রাইম নাম্বার হিসেবে 9 ঠিক আছে, তাহলে ইভেন নাম্বার ফলোড বাই এটা কেস হবে। রেজাল্ট, তাহলে এটা কি করতে হবে? আমাকে ডিফারেন্স করতে হবে। স্টেপ 4 হিসেবে আমার কি করতে হবে? ডিফারেন্স করতে হবে আবার। স্টেপ 4 এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে। আর ওই হিসাবে দেখতে হলে ডিফারেন্স করলে 38 মাইনাস 9 কত আসে? ডিফারেন্স করলে 29 আসে। তাহলে এখানে ফাইনাল রেজাল্ট আসলো আমার এখানে 29, যেটা হচ্ছে আমার রো 2 এর আমার এটা হয়ে গেল রেজাল্টেন্ট, ভালো কথা। আমাকে কোশ্চেন কি রেখেছে? রো 1 আর রো 2 এর মধ্যে ডিফারেন্স বার করো। তাহলে রো 1 এর পেলাম 35, রো 2 এর পেলাম 29, দুটোকে ডিফারেন্স করে দেবো। 35 মাইনাস 29 ডিফারেন্স করলে আসবে অ্যান্সার 6। বোঝা গেল? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। এবার তোমাকে কি করতে হবে? নাম্বারস এর টাইপ গুলো তোমাকে বুঝতে হবে, যে কোন নাম্বারের কি কেস আছে না আছে। হুম, এগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো বুঝতে পারলেই তোমার কিন্তু এটা কোনো প্রবলেম থাকবে না। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, চলো। এবার তাহলে আমাদের আলফা নিউমেরিক সিরিজে তাহলে তোমার আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। মেন্স লেভেলের যে কোয়েশ্চেন্স যেগুলো আছে, যেগুলো আটকাচ্ছে, সেগুলো যতটা পারছো করো। যেগুলো আটকাচ্ছে সেগুলো আমরা মেন্স এর প্র্যাকটিসের সময় ওগুলোকে আমরা ভালো করে ফলো করব। তো আজকে আমরা নতুন চ্যাপ্টারে ঢুকে পড়বো, সেটার নাম হচ্ছে কোডিং
ডিকোডিং। ওকে, এটা হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার, কোডিং ডিকোডিং। শুরু করছি তাহলে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলো, তোমার কোডিং ডিকোডিং সম্বন্ধে কোনো আইডিয়া আছে? কি হয় না হয়? না স্যার নেই। নেই আইডিয়া, ঠিক আছে চলো। কোডিং ডিকোডিং এ বেসিক্যালি করতে কি হয়, ধরো একটা সেন্টেন্স আছে, ধরো রবি ইজ গোয়িং স্কুল, এরকম। এবার এই সেন্টেন্সটাতে তোমাকে হয়তো কোড করা আছে কিরকম, এ এক্স বি জেড ওয়াই সি আই জেড ডাব্লিউ এম টি কিউ। মানে বুঝতেই পারছো, রবি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, গোয়িং একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, মোট 4টে ওয়ার্ড আছে এখানে। 4টে ওয়ার্ডের জন্য এখানে দেখো 4টে কোডিং করা আছে। কোনটার মানে কি সেটা আমি জানি না, রবির কোড, এই 4টের মধ্যে কোনটা রবির জন্য কোড করা আছে সেটা জানি না, কোনটা ইজের জন্য কোড করা আছে সেটা জানি না, কিন্তু সেন্টেন্সটাকে যদি আমি কোডিং করে লিখি তাহলে হয়তো দেখা যাচ্ছে এরকম ভাবে আমার সেন্টেন্সটা লেখা হবে। অর্থাৎ প্রত্যেকটা যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডকে একটা কোড ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, বোঝা গেল? এটাই হচ্ছে কোডিং ডিকোডিং। কোয়েশ্চেন থাকবে যে এখানে হয়তো রবির কোড কোনটা হবে বার করো, স্কুলের কোড কোনটা হবে বার করো, এরকম করে আমাকে বার করতে হবে। এরকম ভাবে মাল্টিপল কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলো থেকে চেক করতে হবে। আচ্ছা, দু রকমের কোডিং ডিকোডিং হয়, একটা হয় তোমার লজিক্যাল কোডিং, ঠিক আছে, একটা হয় তোমার লজিক্যাল কোডিং, আরেকটাকে বলা হয় চাইনিজ কোডিং। দু রকমের এখানে জিনিস হয়, একটা লজিক্যাল কোডিং হয়, একটা চাইনিজ কোডিং হয়। লজিক্যাল কোডিংটা কিরকম হয়, লজিক্যাল কোডিং হচ্ছে লজিক ফলো করে। অর্থাৎ ধরো তোমার নাম হচ্ছে সানু রুবা, রাইট? তোমার নাম হচ্ছে সানু রুবা। আমি একটা লজিক ফলো করছি যে তোমার নামটাকে এরকম ভাবে কোড করবো যে যত কটা ভাওয়েল আছে না, ভাওয়েল গুলোকে সব ওদের নেক্সট লেটারে আমি কনভার্ট করে দেবো। তাহলে এবার করি। আর কনসোনেন্ট গুলোতে কি করব, কনসোনেন্ট গুলোতে দুটো লেটার জাম্প দিয়ে আহ তার আগের লেটারটা লিখবো, এরকম করে করছি। কনসোনেন্ট গুলোর কাজ যদি করি তাহলে এস, তাহলে এস 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 এর আগে কি আছে, কিউ আর আর, এই কিউ আর আর বাদ দিয়ে তারপরে আছে পি, তাহলে এস এর আগে কিউ আর আর দুটো লেটারকে বাদ দেবো, দিয়ে পি লিখ, এরকম করে করব। তাহলে লিখলাম পি। আচ্ছা, ভাওয়েল গুলো জাস্ট নেক্সট লেটার, তাহলে এ এর নেক্সট লেটার হবে বি। সানের উপর এন আছে, তো এন মানে কত, এন মানে তোমার এখানে থাকবে জে কে এল এম, এল এম জে কে, তাহলে এল এম বাদ দিয়ে কে থাকবে, এটা পড়ে গেল কে, অ্যান্ড সো অন। বুঝতে পেরেছো ব্যাপারটা কিরকম হচ্ছে? এরকম করে জিনিসটা ফলো করে হয়তো লেখা হয়েছে। এবার আমাকে কি করতে হবে, এটা আমি তোমাকে তো বলে দিলাম যে কিভাবে কোডিংটা হয়েছে, এটা যে এটা তোমাকে বলে দিলাম যে ভাওয়েলটাকে নেক্সট লেটার করছি, কনসোনেন্টটাকে এরকম করছি। কিন্তু তোমাকে এক্সামে লজিক্যাল কোডিং এর ক্ষেত্রে জাস্ট বলা থাকবে, ধরো একটা ওয়ার্ড আছে অ্যাপেল, অ্যাপেল ইজ কোডেড অ্যাজ সামথিং, কিছু একটা বলা থাকলো, স্কাই ইজ কোডেড অ্যাট সামথিং, কিছু একটা বলা থাকলো। এরকম করে 5-6টা ওয়ার্ড তোমাকে দেওয়া থাকবে এবং তাদের কোডিং গুলো বলা থাকবে। তোমাকে এই ওয়ার্ড গুলোকে ফলো করে করে দেখতে হবে যে এদের কোডিংটা কি প্যাটার্ন বা কি লজিক ফলো করেছে, লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক নাম্বার সিরিজ করার সময় আমরা যেমন দেখতাম নাম্বারস গুলো কিরকম ভাবে এগোচ্ছে, দেখে দেখে আমরা প্যাটার্নটা ধরার চেষ্টা করতাম। লজিক্যাল কোডিং এর ক্ষেত্রে আমাকে লজিকটা ধরার চেষ্টা করতে হবে যে কি লজিক ফলো করেছে, ঠিক আছে? দিয়ে যে একবার যখন আমি লজিকটা বুঝতে পেরে যাব যে হ্যাঁ এই ফর্মুলা অনুযায়ী এরা কোডিংটা করছে, তখন কি হবে, আমাকে হয়তো কোশ্চেনে জিজ্ঞেস করবে যে এই লজিক অনুসারে যদি চলে তাহলে করে একটা নতুন ওয়ার্ড দেবে, হয়তো একটা নতুন ওয়ার্ড দিলো যে হয়তো কার, এই ওয়ার্ডটার কোডিং কত হবে। তুমি তখন লজিকটা বুঝে গেলে সেই লজিকটা অ্যাপ্লাই করে কারের কোড কি হবে সেটা তুমি নিজে লিখে বার করবে। বোঝা গেল? এটাকে বলা হয় লজিক্যাল কোড। আরেকটা হয় চাইনিজ কোডিং। চাইনিজ কোডিং এ কি হয়, দেখা যাচ্ছে হয়তো এই যে রবি ইজ গোয়িং স্কুল, এরকম একটা সেন্টেন্স দিয়ে এরকম কোডিং দেওয়া থাকলো। তারপরে হয়তো পরের সেন্টেন্সে লেখা আছে যে স্কুল অফ চায়না ইজ নাইস, হয়তো এরকম ভাবে লেখা আছে। এর হয়তো কোডিং করা আছে জেড ওয়াই সি এম টি কিউ এ এল এম এম ভি এক্স, ঠিক আছে? কটা আছে? 5টা। হয়তো লেখা আছে তোমার কিউ ভি আর, এরকম করে হয়তো লেখা আছে, ঠিক আছে? এরকম এরকম আরো কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এবার ওখান থেকে আমাকে বার করতে হবে। এবার একটা জিনিস দেখো এখানে কি ব্যাপার, এই যে দুটো সেন্টেন্স এদের মধ্যে দেখো এখানে স্কুল ওয়ার্ডটা কমন, এখানেও স্কুল ওয়ার্ডটা কমন, আবার এখানে ইজ ওয়ার্ডটা কমন, এখানেও আমার ইজ ওয়ার্ডটা কমন, এটা দেখতে পাচ্ছি।
এর সাথে এটাও দেখতে পাবো যে কোডও কিছু কমন আছে। দেখো ZYC কোডটা কমন, ZYC কোডটা কমন। এখানে হচ্ছে তোমার MTQ এই কোডটা কমন, এখানে MTQ এই কোডটা কমন। তার মানে বোঝা যাচ্ছে যে স্কুল আর ইজ এই দুটোর কোড ZYC আর MTQ এই দুটোর মধ্যেই যে কোনো একটা হবে। এবার কোনটা কার সেটা জানি না। স্কুলের কোড এই দুটোর মধ্যে কোনটা, না ইজের কোড এই দুটোর মধ্যে কোনটা সেটা আমরা জানি না। আরো কিছু সেন্টেন্স দেওয়া থাকলে আমরা হয়তো সেটাও বুঝতে পারবো। কিন্তু এখানে কি করতে হবে, এখানে কোনো লজিকের ব্যাপার নেই। এখানে হচ্ছে কমন কমন ওয়ার্ডস গুলো খুঁজে বার করে তার সঙ্গে কমন কমন কোড গুলোকে ম্যাচ করে ডিসাইড করতে হবে কোনটা আমার ম্যাচ করছে। বোঝা গেল? এটাকে বলা হয় চাইনিজ কোডিং। লজিক্যাল কোডিং সাধারণত মেন্সে আসে, আর চাইনিজ কোডিং তোমার প্রিলিমসে দেখতে পাওয়া যায়। ওকে, চাইনিজ কোডিং খুব ইজি টাইপের হয়, খুব বেশি ডিফিকাল্ট হয় না। ওকে, তো এটা হচ্ছে গেল ব্যাপার। বোঝা গেল এতদূর পর্যন্ত? একটু জানাবে তুমি বুঝলে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, চলো। এবার যদি উম, এবার যদি বলি লজিকের কিছু ব্যাপার আছে। লজিক সবসময় এত ইজি তো হবে না যে লেটারের নেক্সট লেটার করে দিলাম, লেটারের প্রিভিয়াস লেটার করে দিলাম, এরকম করে হয় না। অনেক ব্যাপার থাকে। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে র্যাঙ্ক। আমাদেরকে লেটারের র্যাঙ্ক শিখতে হবে, কিরকম করে র্যাঙ্ক বার করতে হয়। তো একটা হয় তোমার হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্ক। র্যাঙ্ক নিয়ে, লেটারের র্যাঙ্কিং নিয়ে কখনো কথা আলোচনা করেছিলাম রিজনিং ক্লাসে? বলিনি বোধ হয়, না? যাই হোক, একটা হয় ফরওয়ার্ড র্যাঙ্ক। না মনে হয়। ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে এ থেকে জেড। এর র্যাঙ্ক 1, জেড এর র্যাঙ্ক হচ্ছে 26। এরকম আমরা জানি টোটাল কটা অ্যালফাবেট আছে, টোটাল 26 লেটার্স আছে আমাদের, এ টু জেড। হ্যাঁ, টোটাল 26টা আছে। তোমার এর র্যাঙ্ক হচ্ছে 1 শুরুর দিক দিয়ে, জেড এর র্যাঙ্ক হচ্ছে 26। আরেকটা হয় তোমার ব্যাকওয়ার্ড র্যাঙ্ক। হ্যাঁ, আরেকটা হয় ব্যাকওয়ার্ড র্যাঙ্ক, মানে পিছন দিক দিয়ে, অর্থাৎ জেড থেকে এর দিকে যাচ্ছি, উল্টো দিকে। তো উল্টো দিক দিয়ে আসলে জেড হবে ফার্স্ট, আর উল্টো দিক দিয়ে আসলে এ হবে লাস্ট 26। এরকম করে বোঝা গেল? এরকম। আচ্ছা, এখানে আহ, যদি বলি এই ব্যাকওয়ার্ড র্যাঙ্ক থেকে ফরওয়ার্ড র্যাঙ্ক বার করার, বা ফরওয়ার্ড র্যাঙ্ক জানলে ব্যাকওয়ার্ড র্যাঙ্ক বার করার একটা ফর্মুলা আছে। দেখো ফর্মুলাটা লিখে দিচ্ছি। ব্যাকওয়ার্ড র্যাঙ্ক ইজ ইকুয়াল টু কি হয়, 27, সরি এরকম করে লিখবো না। ব্যাকওয়ার্ড র্যাঙ্ক ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে 27 মাইনাস ফরওয়ার্ড র্যাঙ্ক। এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা ফলো করলে আমার ইজি হবে। এরকম, ধরো এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত? ফরওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে 1, তাহলে এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক কি করে বার করব? 27 থেকে এই ফরওয়ার্ড র্যাঙ্কটা মাইনাস করে দেবো, কত আসবে? 26। এটা হচ্ছে এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক, এটা হচ্ছে এফ আর ফরওয়ার্ড র্যাঙ্ক, এটা হচ্ছে 26 হচ্ছে বিআর বা ব্যাকওয়ার্ড র্যাঙ্ক। এর দেখো ব্যাকওয়ার্ড র্যাঙ্ক 26ই আছে। জেড, জেড এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত? 26। এটা হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্ক 26। তাহলে জেড এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক কি করে বার করবো? 27 থেকে ফরওয়ার্ড র্যাঙ্ক 26 বাদ দিলে পাবো 1। এটা হয়ে গেল জেড এর আমার ব্যাকওয়ার্ড র্যাঙ্ক, যেটা দেখো ব্যাকওয়ার্ড র্যাঙ্ক লেখা আছে। বোঝা গেল? ফরওয়ার্ড র্যাঙ্ক ব্যাকওয়ার্ড র্যাঙ্ক বুঝলে ব্যাপারটা? আচ্ছা, এবার এবার হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা লেটার এই এ থেকে জেড এদের যে র্যাঙ্ক, অবভিয়াসলি ফরওয়ার্ড র্যাঙ্ক, আমরা ফরওয়ার্ড র্যাঙ্কটাই মনে রাখবো, ব্যাকওয়ার্ড র্যাঙ্ক নিয়ে চাপ খাবো না, কারণ ব্যাকওয়ার্ড র্যাঙ্কটা 27 থেকে ফরওয়ার্ড র্যাঙ্ক মাইনাস করলেই বেরিয়ে যাবে। এবার আমরা ফরওয়ার্ড র্যাঙ্ক গুলোকে বুঝবো। ফরওয়ার্ড র্যাঙ্ক গুলোকে আমরা কি করে মনে রাখবো? অনেক তো আছে, অনেকে করে পরীক্ষার সময় কি বলতো 1 2 3 4 করে সব ফরওয়ার্ড র্যাঙ্ক গুলোকে আগে লেখে, ওতে অনেকটা সময় নষ্ট হয়। তো এখানে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখো একটা গ্রুপ হয়, এটা মনে রাখবে, গ্রুপটা EJOTY, ইজটি বলে এটাকে, ইজটি, এটা মনে রাখবে। এবার কেমন করে মনে রাখবে? সবকটা যে 5-এর মাল্টিপল, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, এরকম করে ইজটিটাকে এরকম করে মনে রাখবে, 5 10 15 20 25, এরকম করে। এর মানে কি? ই এর র্যাঙ্ক হচ্ছে 5, জে এর র্যাঙ্ক হচ্ছে 10, ও এর হচ্ছে 15, টি এর হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25।
এটা একটা মনে রাখা গেল। ওকে, ইজটি এটাকে মনে রাখবে। তো 5টা লেটার তোমার এরকম করে গ্রুপ হয়ে গেল। এবার দেখো আমি কি করে মনে রাখছি। এ, এ তো ফার্স্ট লেটার, এটা সবাই জানে। বি হচ্ছে সেকেন্ড লেটার, এটাও সবাই জানে। সি হচ্ছে থার্ড লেটার, এটা অবধিও কারোর কোনো প্রবলেম হবে না। ডি হচ্ছে ফোর্থ লেটার, এটা অবধিও কোনো প্রবলেম হবে না। এবিসিডি প্রথম 4টে নিয়ে তো কোনো প্রবলেম হবে না, ভালো কথা। এবার ই হচ্ছে ফিফথ, কি করে মনে রাখবো? এই যে ইজটি থেকে, এই যে ইজটি ফর্মুলা যেটা আছে, ইজটি ফর্মুলা থেকে ই হচ্ছে ফিফথ, এটা আমি পেয়ে গেলাম, ভালো কথা। এফ, এফ হচ্ছে কি? এফ হচ্ছে তোমার সিক্সথ, কি করে মনে রাখবো? ইজটি থেকে ই কে মনে রাখা সহজ, আর ই এর জাস্ট পরেই হচ্ছে এফ, এটা হচ্ছে কি ই এর পরেই, কারণ ই মনে থাকলে এফ কেও সহজে মনে রাখতে পারবো। এবার আসছে দেখো জি, জি এর র্যাঙ্ক কত? জি এর র্যাঙ্ক হচ্ছে সেভেন্থ, কি করে মনে রাখবো? দেখো জি লেখা, এবার এবার আমি কিছু কোড মানে কোড বলতে কিছু প্যাটার্ন ইউজ করবো, কিছু ডায়াগ্রাম ইউজ করবো, ডায়াগ্রাম গুলোকে কিন্তু মনে রাখতে হবে, তাহলে করে মনে রাখাটা সুবিধা হবে। জিটাকে কিরকম করে লিখতে পারি আমরা? জি এরকম, আর এইরকম করে সেভেনের মতন দাগ করতে পারি, হ্যাঁ কি না বলো? জি লেখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি তো। হ্যাঁ হ্যাঁ। জি এর যে নিচের দাড়িটা, এটা দেখো সেভেনের মতন অ্যাক্ট করছে। এইভাবে আমরা মনে রাখতে পারি যে জি এর সঙ্গে, যে জি এর সঙ্গে এই যে সেভেন জুড়ে আছে এরকম, বা জি সেভেন এরকম করেও ধরতে পারি, হ্যাঁ কি না? ঠিক বুঝতে পেরেছো? অর্থাৎ জি এর র্যাঙ্ক হলো সেভেন। এইচ এর র্যাঙ্ক হয় তোমার এইট, এটা মনে রাখার সহজ উপায় কি? এইচ এরকম করে লিখছি, এই একটা গোল, এই একটা গোল দিয়ে 8 আসছে, দেখো এইচটাকে এরকম করে এ করা যায়। লেটার গুলোর মধ্যেই ওর কোড লুকানো আছে। এইচ এর মাথায় একটা গোল বসিয়ে দাও, এইচ এর নিচে একটা গোল বসিয়ে দাও, তাহলে 8-এর মতন দেখতে লাগছে। বা এইচটাকে এরকম করে লিখে তুমি এর পেটটাকে একটুখানি পাকিয়ে দাও, এর মাথাটাকে একটু পাকিয়ে দাও, 8 হয়ে যাচ্ছে। ওই হিসেবে মনে রাখতে পারি এইচ এর র্যাঙ্ক হচ্ছে 8। আই, আই এর র্যাঙ্ক হচ্ছে 9, কি করে মনে রাখবো? i9 প্রসেসর হয় কম্পিউটারে, শুনেছো তো? ইন্টেলের i5 প্রসেসর, i3 প্রসেসর, এগুলো শুনেছো তো? এগুলো জানা আছে যে i3 প্রসেসর হয়, i5 প্রসেসর হয়, i7 প্রসেসর হয়, i9 প্রসেসর হয়। না না। এটা জেনে রাখবে যে এটা হচ্ছে i9 হচ্ছে একটা প্রসেসর হয় কম্পিউটারের, সব থেকে ফাস্টেস্ট প্রসেসর হয় i9, আমি এভাবে মনে রাখতাম। এবার i এর সঙ্গে 9 তুমি যদি অন্য কোনো ভাবে মনে রাখতে চাও তাহলে করে তাও করতে পারো, ঠিক আছে? এটা আমি তোমার উপর ছাড়লাম, i9, ঠিক আছে? আচ্ছা, আই এর পর আসছে জে, জের র্যাঙ্ক হচ্ছে কত? 10th, এটাও কি হলো আমার ইজটি ফর্মুলা থেকে, এটা আমার মনে রাখাটা সহজ হবে, রাইট? ইজটি ফর্মুলা থেকে এটা মনে রাখাটা সহজ হবে, ওকে। জে এর পর আসছে তোমার কত? কে, কে এর র্যাঙ্ক হচ্ছে 11। এবার একটা কথা বলি, একটা কথা বলি, কিংস 11 পাঞ্জাব বলে আইপিএল এর টিম আছে, জানো তো? হ্যাঁ নাম শুনেছো নিশ্চয়ই, কিংস 11 পাঞ্জাব টিমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাঞ্জাবের টিম আছে, এবার পাঞ্জাবের টিমটার নাম হচ্ছে কিংস 11 পাঞ্জাব, ওকে। এবার সেইখান থেকে আমরা মনে রাখতে পারি কে ফর কিংস, এই যে কে ফর কিংস, আর টিমটার নাম হচ্ছে কিংস 11 পাঞ্জাব। এখান থেকে আমরা মনে রাখতে পারি যে কে এর সঙ্গে আসছে 11, ওকে। এল, এবার কে মনে রাখতে সুবিধা, মানে কে যদি কিংস 11 পাঞ্জাব হয় তাহলে এল হচ্ছে জাস্ট পরে 12 হবে। হুম, এল হচ্ছে জাস্ট পরে 12 হবে। আবার এরম করেও মনে রাখতে পারি যে দেখো এই যে এল, তার র্যাঙ্ক হচ্ছে 12, এই যে লাস্টের দুই, দুইটা কিন্তু এই এল এর শেপে, বা এলটাকেও আমি মনে করতে পারি এটা একটা পাখি দিলে পরে এরকম দুইয়ের মতন লাগছে, তার আগে একটা এক জুড়ি দেবো, 12 র্যাঙ্ক হয়ে যাবে। বা এরকম করে মনে রাখাটা সহজ, কিংস 11 পাঞ্জাবের জাস্ট পরেই আসছে এল, তো এটা হচ্ছে এল হচ্ছে 12 নম্বর র্যাঙ্ক, এটা 11th, এটা হচ্ছে 12th। এম, এম হচ্ছে 13th, কি করে মনে রাখবো? ভালো করে দেখো, এমটাকে আমি যদি ঘুরিয়ে দিই, এমটাকে ঘুরিয়ে যদি আমি উল্টো এরকম করে লিখি, তাহলে 3-এর মতন লাগছে কিনা বলো? এমটাকে উল্টে দিলে পরে লাগছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তার আগে আমি একটা এক বসিয়ে মনে করতে পারি এমটাকে এরকম শেপে, ভাবতে পারি যে এম মানে তাহলে 13th হতে পারে, ওকে। এন, এন হচ্ছে 14th, কি করে মনে রাখবো? এম 13th এরকম ডায়াগ্রাম করে মনে রাখতে পারবো, আর এন হচ্ছে এম এর পরে, এম এর পরেই। এম এর র্যাঙ্কটা মনে রাখলে এম আর এন পাশাপাশি, মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, ও, ও এর র্যাঙ্ক হচ্ছে 15th, এটাও মনে রাখতে পারবো ইজটি ফর্মুলা, ইজটি থেকে আমাদের এই 5টা গ্রুপ,
ও ও এখানে চলে আসছে। আচ্ছা পি, পি হচ্ছে দুভাবে মনে রাখা যাবে, এক হচ্ছে ও এর পরে আসছে পি, এরকম করে মনে রাখা যাবে। আবার পিটাকে আমি যদি দেখো, পিটাকে যদি পুরো উল্টে দিই, এই দেখো এই পি তো, এটাকে যদি পুরো উল্টে লিখি তাহলে পিটাই এরকম হয়ে যাচ্ছে না, দেখো উল্টে উল্টে লিখলে এরকম হচ্ছে তো। 1 মিনিট একটু ধরো, হ্যাঁ একটু ধরো। কে? হ্যাঁ, তো কন্টিনিউ করছি। তো পিটা দেখো, পিটা যদি উল্টে দিই তাহলে দেখো এটা কিছুটা এই সিক্স এর মতন আসছে না, এরকম করে একটা উল্টো সিক্স এর মতন একটা এফেক্ট ফেলছে না? বা যদি আমি এরকম করেও দেখাই পিটাকে আর একটু ভালো করে, এই এক্সপ্লেনেশনটা ভালো করে খেয়াল করবে কিন্তু, কারণ এটা ভালো করে খেয়াল না করলে কিন্তু এই লেটারের র্যাঙ্কিং মনে রাখতে প্রচন্ড কষ্ট হবে। ধরো পি কে যদি একটা আয়নার সামনে দাঁড় করে, ধরো এখানে একটা আয়না রেখেছি, হ্যাঁ, পি কে যদি আয়নার সামনে দাঁড় করে, পিটা কেমন দেখা যাবে? পিটা আমরা এরকম দেখতে পাবো, উল্টো করে, মিরর ইমেজ, উল্টো করে দেখতে পাবো। এটা ঠিক কিছুটা সিক্স এর মতন দেখতে লাগছে না এরকম? তো এই সিক্স এর আগে একটা ওয়ান বসিয়ে দাও, তাহলে 16th হয়ে গেল। এইভাবে আমরা মনে করতে পারি যে পি, পি হচ্ছে একটা উল্টানো সিক্স এর মতন এরকম লাগছে, এই উল্টানো সিক্স, সিক্স থেকে 16th, এরকম করে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এগুলো কিছু ওই সাইন ল্যাঙ্গুয়েজের মতন। আচ্ছা কিউ, কিউ এর র্যাঙ্ক হচ্ছে 17th, কি করে মনে রাখবো? এটাও মনে রাখা সহজ উপায়, দেখো কিউ, ও লিখে এখানে তলায় একটা সেভেনের মতন লেজ বসিয়ে দিচ্ছি, যেমন জি এর ক্ষেত্রে করেছিলাম। জি এর ক্ষেত্রে যেটা প্রথম সেভেন সেটার মানে হচ্ছে 17th, কিউ এর ক্ষেত্রে যেটা দ্বিতীয় সেভেন সেটার মানে হচ্ছে 27th। এই সরি সরি সরি, জি এর ক্ষেত্রে ছিল ওটা সেভেন, জি এর ক্ষেত্রে সেভেন, আর কিউ এর ক্ষেত্রে এটা ছিল 17th। যেহেতু জি আগে আসে তাই সেভেন বসলো, কিউ পরে আসে তাই 17 হলো। ওকে, সনর্ব শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফলো করো। আচ্ছা এবার আসছে এম এন ও পি কিউ, কিউ এর পর আসছে আর, আর এর র্যাঙ্ক হচ্ছে 18th। ঠিক আছে, আর এর র্যাঙ্ক হচ্ছে 18th, কিউ এর জাস্ট পরেই আর আসছে, এভাবে মনে রাখতে পারবো। আচ্ছা এস, এস এর র্যাঙ্ক হচ্ছে 19th, কি করে মনে রাখবো? দেখো S19, স্যামসাং, এরকম করে মনে রাখতে পারবো। কেন? স্যামসাং এ দেখবে এস সিরিজের ফোন, S1 S2, এখন যেমন S20 Ultra, এগুলো ফোন হয়, শুনেছো তো? স্যামসাং এর গ্যালাক্সি S5 S3 S10 হ্যাঁ এরকম স্যার, হ্যাঁ স্যার, আমার ছিল। তোমার ছিল? আচ্ছা, S19, S19 হচ্ছে স্যামসাং এর একটা ফোন, এরকম করে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা PQRST, টিটা মনে রাখা সব থেকে সহজ, কেন? কারণ T20 ম্যাচ হয়, T20 ওয়ার্ল্ড কাপ, এরকম করে মনে রাখতে পারি, T20 ওয়ার্ল্ড কাপ, ওখান থেকে টি আর 20। বা ইজটির থেকেও মনে রাখতে পারি, ইজটি ফর্মুলাও আছে, এটার জন্য দুটো লিঙ্ক আপ চলে আসলো, ইজটি। আচ্ছা STU, ইউ মনে রাখা সহজ, কেন? ইউ হচ্ছে টি এর, টি যদি 20 হয় তাহলে ইউ হচ্ছে 21, জাস্ট টি এর পরেই, ওই হিসাবে মনে রাখতে পারবো, টি এর পরেই। আচ্ছা ইউ এর পর আসছে ভি, ভি হচ্ছে 22nd, কি করে মনে রাখবো? দেখো ভিটাকে আমি যদি এরকম করে লিখি, ভিটাকে ধরে এরকম করে লিখাচ্ছি, এরকম করে লিখছি, হবে? তার পাশে আরেকটা এরকম করে লিখছি, হবে? দেখো এটা এটা দুটো দুই এর মতন লাগছে না, টু আর টু, যদি কাট করে লিখি টু আর টু, দুটো ভি এর মতন লাগছে, টু এর মতন লাগছে, ওই হিসাবে আমরা ধরতে পারি 22nd মানে এই একটা ভি, এই একটা ভি। কেমন লাগছে জিনিসটা বলো? এই ছবির মতন করে এগুলো মনে রাখবে, তাহলে করে এটা ধরতে সুবিধা হবে। আচ্ছা ডাব্লু, ডাব্লু হচ্ছে কি 23rd, কি করে হচ্ছে 23rd?
দেখো ডাব্লিউটাকেও যদি আমি উল্টো করে ঘুরি দেখি এম এর মতন, তাহলে এই আরেকটা এরকম 3 এর আকার ধারণ করছে। এবার এম যেহেতু আগে আসছে, তাই এম এর 3 এর পিছনে 1 লিখবো, ছোট সংখ্যাটা 13। ডাব্লিউ যেহেতু পরে আসছে, তাই সেই 3 এর আগে 2 বসিয়ে ওটাকে পরে করে দেবো 23rd। বোঝা গেল? আচ্ছা, তারপর আছে এক্স। হ্যাঁ, এক্স হচ্ছে 24th। এটা মনে রাখা সহজ হবে কেন, এক্স হচ্ছে ডাব্লিউর পরেই। ডাব্লিউর পরেই মানে কিছু কিছু লেটার আছে যেগুলোর তুমি র্যাঙ্কিং খুব ভালো করে দেখে বুঝে নিতে পারছো, মানে ওগুলো সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বা কোনো রকম ছবি ছাপা দিয়ে মনে রাখাটা সুবিধা হবে, এবং তার আশেপাশের গুলো সেই হিসেবে আগে পরে করে আমরা মনে রাখতে পারবো। এটা স্কোয়ার কিউব যেরকম তৈরি করেছিলে, এটা তৈরি করতে একটু টাইম লাগবে, বাট এটা যদি তৈরি করে নিতে পারো প্রচন্ড তোমার সুবিধা হবে, কারণ লেটার র্যাঙ্কিং মুখস্থ রাখাটা খুব দরকার। ওকে। আচ্ছা, ডাব্লিউ এক্স এর পর আসছে ওয়াই। ওয়াই হচ্ছে তোমার 25th, কারণ হচ্ছে এটাও আসছে কোত্থেকে, এটাও আসছে আমার ইজটি ফর্মুলা থেকে আসছে। আর জেড হচ্ছে সবার লাস্ট, এটা তো সবাই জানে, 26 একদম লাস্ট। এই জন্য এটা মনে রাখাটা সুবিধা আছে। তো এটা হচ্ছে ফুল লেটার র্যাঙ্কিং। এটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তুমি নোট করে নিতে পারো, বা যদি এখন নোট না করতে চাও রেকর্ডিং থাকবে, রেকর্ডিং থেকে আজকে রেকর্ডিং এ প্রবলেম হবে না কিছু, রেকর্ডিং থেকে তুমি ইয়ে দেখে নিতে পারো ওটা, ঠিক আছে? রেকর্ডিং থেকে তুমি ওটা ফার্দার দেখে নিতে পারো কি আছে না আছে, দিয়ে তখন নোট করে নিতে পারো। ওকে। তো এটা হচ্ছে আমার লেটারের র্যাঙ্কিং গুলো গেল। বোঝা গেল? এই র্যাঙ্কিং গুলো দরকারে পড়বে আমাদের পরবর্তীতে। আচ্ছা। এরপর এর সঙ্গে আরো কিছু জিনিস আমাদের দরকার আছে। যেমন কি দরকার আছে, লেটারের র্যাঙ্কিং এর সঙ্গে আমাদের দরকার আছে অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডস, ঠিক আছে? অপোজিট ওয়ার্ডস কিরকম হয়, দেখো ভালো করে বুঝবো। মানে ধরো এই এ থেকে, ধরো এ বি সি ডি ই এফ এরকম কথা লিখছি। আবার ধরো শেষ দিক থেকে যদি বলি, দেখো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা শুরুর দিক দিয়ে, এটা শেষ দিক দিয়ে। তো শুরুর দিকে ফার্স্ট লেটার হচ্ছে এ, শেষের দিক দিয়ে ফার্স্ট লেটার হচ্ছে জেড। শুরুর দিকে সেকেন্ড লেটার হচ্ছে আমার বি, শেষের দিক দিয়ে সেকেন্ড লেটার হচ্ছে আমার ওয়াই। বুঝতে পারছো তো? অর্থাৎ এই এর সঙ্গে জেড হচ্ছে অপোজিট ওয়ার্ড, মানে অপোজিট লেটার, সরি অপোজিট ওয়ার্ডস নয়, এটা হবে অপোজিট লেটার্স। অপোজিট লেটার্স। বি এর সঙ্গে অপোজিট হবে আমার ওয়াই, সি এর সঙ্গে অপোজিট হবে আমার এক্স, এরকম করে ব্যাপারটা চলতে থাকবে। বোঝা গেল? এগুলোকে অপোজিট লেটার্স অথবা রিভার্স লেটার্সও বলা হয়ে থাকে, ঠিক আছে? রিভার্স লেটার্সও আমার বলা হয়ে থাকে। বোঝা গেল? এবার এগুলো আমরা কি করে বার করব, এটা বার করাটা 1 মিনিট কন্টিনিউ করি, 1 মিনিট। কিছু কন্ট্রোল মনে হচ্ছে না, ঠিক আছে। এবার এগুলোর বার করার চেয়ে আমাদের একটা টেকনিক আছে। কি টেকনিক আছে, টেকনিকটা দেখবো। মানে বেসিক্যালি আমাদের একটা নিয়ম আছে, সেটা ফলো করতে হয়। আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পুরো লিস্টটা আগে বলে দিচ্ছি কি কি আছে, পরের পেজে করছি, পুরো লিস্টটা বলেছি। দেখো রিভার্স কি করবো, এ আর জেড, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ঠিক আছে, ই ভি, আচ্ছা, এফ ইউ, ঠিক আছে, জি টি, এইচ এস, আই আর, জে কিউ কেপি, জে কিউ কেপি, এল ও, এল ও, আর আসছে এম আর এন, ঠিক আছে? এবার এখানে দেখো একটা গল্প লিখছি, হ্যাঁ। আজাদ আ বয়, আজাদ আ বয় ক্র্যাকস ডিউ ইভেন, ইভেন ইন ফুল স্পিড, ইভেন ইন ফুল at GT road. He goes in uh, high speed, ঠিক আছে? হাই স্পিড
ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে টু মিট দ্য জঙ্গল কুইন, টু মিট দ্য জঙ্গল কুইন ইন কানপুর। ভালো কথা। He fell in love with her. He was a man. এটা একটা গল্পের মতন এটা লিখলাম। আজাদ আ বয় ক্র্যাক ডিউ, ডিউ বলতে মাউন্টেন ডিউ এর কথা বলা হয়েছে। ইভেন ইন ফুল অ্যাট জিটি রোড, ঠিক আছে এরকম। এবার দেখো এই আজাদ, এ আর জেড, এটাকে এখানে টেনেছি। বয়, বি আর ওয়াই, এটাকে এখানে টেনেছি। ক্র্যাক্স, সি আর এক্স, ক্র্যাক্স, এটাকে এখানে টেনেছি। ডিউ, ডি আর ডাব্লিউ, এটাকে এখানে টেনেছি। ইভেন, ই আর ভি, ফুল, এফ আর ইউ, জিটি রোড, এই যে জিটি রোড, এইচএস, এই যে হাই স্পিড, হাই স্পিড হচ্ছে এইচএস। আইআর, আইআর বলতে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। জঙ্গল কুইন, এটা হচ্ছে জে কিউ। কেপি, এটা হচ্ছে কানপুর, ঠিক আছে। এল ও, এটা হচ্ছে লাভ, এল ও ভি ই, লাভ, এল ও, ঠিক আছে। আর ম্যান, এম এন, এইগুলো হচ্ছে এখানে টেনেছে। এই গল্পটা মোটামুটি জাস্ট পুরোটা না মনে থাকলেও এই এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো, তাহলে করে একরকম গল্পের ছলে তোমার এই রিভার্স লেটারের যে ব্যাপারটা সেটাও কিন্তু মনে থেকে যেতে পারে। এছাড়া আমি এখানে লিখে দিচ্ছি, এখানে দেখো এই এজেড, এই আজাদ নামটা মনে রাখবে। আজাদ, বি ওয়াই বলতে বয়, সি এক্স বলতে হয়ে গেল ক্র্যাক্স। দেখবে ক্র্যাক্স এর চিপসও পাওয়া যায়, ক্র্যাক্স এর রিং হয়, সেটা কোম্পানি আছে ক্র্যাক্স। আচ্ছা, ডি ডাব্লিউ, এটাকে ধরতে পারি ডিউ, মাউন্টেন ডিউ। আচ্ছা, ইভি, এটাকে ধরতে পারি ইলেকট্রিক ভেহিকেল। এখন দেখবে ইলেকট্রিক ভেহিকেল এসছে মার্কেটে, ওগুলোকে ইভি বলছে সবাই, ব্যাটারি চালিত গাড়ি, ইভি। এফ ইউটাকে ধরতে পারি ফুল, এফ ইউ এল এল, ফুল। জিটি মানে ধরতে পারি আমাদের জিটি রোড, ঠিক আছে। এইচএস মানে আমি ধরতে পারি এইচএস পরীক্ষা, হায়ার সেকেন্ডারি, এরকম করেও মনে রাখতে পারো। এগুলো কিছু কিছু আমার নিজের মানে মস্তিষ্ক প্রসূত, হায়ার সেকেন্ডারি। আইআর মানে যে ইন্ডিয়ান রেলওয়ে, এরকম করে মনে রাখতে পারো, ইন্ডিয়ান রেলওয়ে। আচ্ছা, জে কিউ মানে মনে রাখতে পারো হচ্ছে কি, জাঙ্গল কুইন, জাঙ্গল কুইন যেটা নাম করলাম, জে কিউ। কেপি, কেপি মানে দু রকম মনে রাখতে পারো, কানপুর দিয়েও মনে রাখতে পারো, অথবা আমি যেটা মনে রাখতাম আর একটা যে কামলা পসন্দ পান মশালা, দেখবে টিভিতে অ্যাড দেয় খুব, কামলা পসন্দ, কামলা পসন্দ পান মশালা। আচ্ছা, লাভ, এল ও ভি ই দিয়ে এলও মনে রাখতে পারো। আর এম এনটা একমাত্র এটা মনে রাখতে পারো যে এম আর এন এমনই দুটো লেটার যারা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারেও পরপর থাকে, আর ওদের যে তোমার রিভার্স লেটার সেই অর্ডারেও ওরা কিন্তু পরপর থাকে। বা এম এ এন, ম্যান, এরকম করেও মনে রাখতে পারো। ওকে, এটা হচ্ছে আমার রিভার্স লেটার্স এর ফুল লিস্টটা হয়ে গেল। তাহলে লেটারের র্যাঙ্কিং এবং কোনটা কার রিভার্স লেটার, এইগুলো তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখাটা খুব দরকার এই চ্যাপ্টারটা করার জন্য। বোঝা গেল? এই চ্যাপ্টারটা করার জন্য এই জিনিসটাকে মাথায় রাখার প্রচন্ড দরকার আছে। ওকে, বুঝতে পারছো তো? বুঝতে পারলে আমাকে একটু জানাবে, তাহলে পরের দিকে আমি এগোবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পলস দেখবো যে কিরকম টাইপের কোয়েশ্চেন আমরা কোডিং ডিকোডিং এ ফেস করতে পারি। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করব চাইনিজ কোডিং এর উপর কোয়েশ্চেন আমরা করব ফার্স্ট। লজিক্যাল কোডিং এখন আমরা দেখবো না, আমরা আগে করব চাইনিজ কোডিং। তো করি। কোয়েশ্চেন নাম্বার, এটা একটা ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্ট্রাকশন বলতে এই যে যেমন থাকে কতগুলো কোডিং তোমাকে দেওয়া থাকবে। দেখো, দেওয়া আছে একটা সেন্টেন্স, দেখো ওয়ার্ক, গেট, ভ্যালু, স্যালারি। প্রচন্ড ইজি চ্যাপ্টার কোডিং ডিকোডিং, মজা লাগবে। এটার কোড দেওয়া আছে। কোড কি আছে? এটার কোড দেওয়া আছে, এস পি টি বি এস ওয়াই
RST QSR এরকম দেওয়া আছে। নেক্সট বলেছে মান্থলি স্যালারি, মান্থলি স্যালারি গেট ইন রুপিস, গেট ইন রুপিস, এটা দেওয়া আছে তোমার RST, RST PYP QSR PKL, QSR PKL আর হচ্ছে MHG, MHG এরকম দেওয়া আছে। নেক্সট বলেছে 50 ইন রুপিস, 50 ইন রুপিস ভ্যালু ওয়ার্ক, ভ্যালু ওয়ার্ক এখানে বলা হয়েছে PKL BSY SPT TYP SPT TYP আর হচ্ছে তোমার LUV, LUV ওকে। নেক্সট আসছে এখান থেকে ওয়ার্ক মোর, ওয়ার্ক মোর গেট মান্থলি, ওয়ার্ক মোর গেট মান্থলি এরকম দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে BSY RST MHG আর হচ্ছে ZLM এরকম এখান থেকে দেওয়া আছে। তো এটা গেল আমার টোটাল এতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। এবার এখান থেকে কোয়েশ্চেন কেমন আসবে, কোয়েশ্চেন নাম্বার 1 কোয়েশ্চেন থাকবে যে কোড অফ রুপিস কি হবে, কোড অফ রুপিস আমাকে ফাইন্ড আউট করতে হবে। আর এই চ্যাপ্টারের এইরকম কোশ্চেন গুলো আমাকে অবশ্যই অপশন লাগবে, অপশন ছাড়া কিন্তু এগুলো সলভ হবে না। ধরো অপশন দেওয়া আছে LUV PKL TYP, তারপরে পরেরটা দিচ্ছে হয়তো যে আইদার আইদার বি অর সি, আইদার অপশন বি অর অপশন সি, আর এটা হয়তো বলেছে আইদার অপশন এ অর সি, অপশন এ অর সি এরকম হয়তো বলেছে, ঠিক আছে, ভালো করে দেবে। এবার কি করে করবো জিনিসটা, রুপিস, এবার একটু পেনের কালারটা চেঞ্জ করি তাহলে একটু মজা আসবে, বুঝতে সুবিধা হবে। পেন, হুম, এবার কি হয়েছে দেখো, রুপিস বলেছে, রুপিস, এবার দেখো রুপিস খুঁজবো কোথায় কোথায় আছে, ওয়ার্ক গেট ভ্যালু স্যালারি, এখানে রুপিস নেই। মান্থলি স্যালারি গেট ইন রুপিস, এই যে এইখানে রয়েছে রুপিস, এই রয়েছে আমার রুপিস এখানে। 50 ইন রুপিস, এই যে রুপিস রয়েছে এখানে, খুব ভালো কথা। এই যে এই দু জায়গায় রুপিস রয়েছে, তাহলে কি করব, আমাকে এই দুটো সেন্টেন্স থেকে কমন কোডিং গুলো বার করতে হবে, কারণ রুপিস একটা কমন ওয়ার্ড এখানে রয়েছে, তার মানে দুটো কোড এখানে সিমিলার থাকবে, ভালো কথা। এবার আরেকটা জিনিসও দেখতে হবে যে এই দুটো সেন্টেন্সের মধ্যে আর কোনো ওয়ার্ড কমন নেই তো, দেখে নি। মান্থলি এখানে আছে, এখানে কোথাও মান্থলি ওয়ার্ডটা নেই, ওকে। স্যালারি এখানে আছে, এখানে কোথাও স্যালারি ওয়ার্ডটা নেই, ওকে। গেট এখানে আছে, গেট এখানে কোথাও নেই, ঠিক আছে। বাট আরেকটা ওয়ার্ড এই যে ইন, এই যে ইন, এই ইনটা কিন্তু এখানে এসে ঝামেলা করে দিল। তাহলে আমি রুপিজের, তাহলে কি হবে, এখানে দুটো কমন কোড চলে আসবে। রুপিজের কোড এক্স্যাক্টলি কোনটা সেটা কি আমি বলতে পারবো, বলো তো, পারবো কি? না। পারবো না। তাহলে একটাই একমাত্র উপায় হতে পারে, যদি ইন যেটা আসছে এই ইনের কোড যদি কোথাও থেকে পেয়ে যাই সলিউশন করে, তাহলে একমাত্র রুপিজের কোড আমি ডাইরেক্টলি বলতে পারবো। আদারওয়াইজ কিন্তু দেখো আইদার অর এর অপশন দেওয়া আছে, অর্থাৎ শিওর যদি অ্যান্সার না হয় তাহলে তখন আমাকে আইদার অর যেতে হবে। এবার ইন যে ওয়ার্ডটা, এটা দেখো এখানেও নেই, কোথাও নেই, ফার্স্ট সেন্টেন্সেও নেই, আর এখানে লাস্ট সেন্টেন্সও ইন ওয়ার্ডটা কোথাও নেই, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু আমি কনফার্ম অ্যান্সার পাবো না, একটা আইদার অর অ্যান্সার আছে। এবার দেখি কমন কোড দেখি, আচ্ছা এখানে আরএসটি আছে, আরএসটি এখানে কোথাও আছে, কোথাও আছে, কোথাও আছে, কোথাও নেই। টিওয়াইপি আছে, টিওয়াইপি এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এই যে টিওয়াইপি আছে, এই যে টিওয়াইপি একটা কমন কোড পেলাম, টিওয়াইপি একটা কমন কোড আমি এখান থেকে পেলাম, ভেরি গুড, ভেরি গুড। এবার আসছে কি কিউএসআর, কিউএসআর এখানে কোথাও আছে, কিউএসআর, কিউএসআর কোথাও এখানে নেই। পিকেএল, এই যে পিকেএল আর একটা ওয়ার্ড আছে, পিকেএল আর একটা ওয়ার্ড এখানে আছে কমন আছে, পিকেএল আর একটা এখান থেকে কোড কমন আছে, ভালো কথা। তাহলে টিওয়াইপি স্ল্যাশ পিকেএল এই দুটো কোড আমি পেলাম। এবার এগুলোর মধ্যে কোনটা কার,
একটা ইনের হবে, একটা রুপিজের হবে, এইটুকু আমি বুঝতে পারছি, কারণ ইন আর রুপিজ এই দুটো ওয়ার্ডই এখানে কমন আছে। তাই ইনের একটা কোড হবে, রুপিজের একটা কোড হবে, কিন্তু কোনটা কার সেটা কিন্তু আমি বলতে পারবো না, তাই কি না? বলো, কোনটা কার সেটা কি আমি বলতে পারবো? না। বলতে পারবো না। তাই জন্য এখানে কি হবে, দেখো অপশন সি তে টিওয়াইপি আছে, অপশন বি তে আসছে পিকেএল, আর এলইউভি তো এখানে হবেই না, এলইউভি তো এখানে আগেই বাদ হয়ে যাবে, কারণ হচ্ছে এ তো লিস্টেই নেই। তাহলে টিওয়াইপি অর পিকেএল দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে টিওয়াইপি আর পিকেএল মানে অপশন বি আর অপশন সি এর মধ্যে একটা হবে, তাই আইদার বি অর সি, এই অপশন ডিটা আমার এখান থেকে রাইট অ্যান্সার হবে। বোঝা গেল কোশ্চেনটা কিরকম করে আমরা করছি? হ্যাঁ। আচ্ছা, এইভাবে যদি আহ একটা সহজ আমি যদি করি, ধরো কোশ্চেন সলভ করি। এই পর্যন্ত থাক আর না। না, হ্যাঁ আমি এই পর্যন্ত করেই ছেড়ে দেবো, কারণ হচ্ছে আজকে এমনি তো হচ্ছে অনেক জিনিসপত্র এক্সট্রা হলো, আগের ক্লাসের এক্সারসাইজ গুলো করলাম, বেশি ইয়ে করলে পরে তোমার মাথাতে এখন নিতেও পারবে না পুরোটা, নতুন চ্যাপ্টার তো। আমি আর একটা জাস্ট কোশ্চেন আমি এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমি ছুটি করে দেবো। ধরো কোয়েশ্চেন নাম্বার 2 তে তোমাকে জিজ্ঞাসা করেছে, কোড বার করতে বলেছে কি 50 রুপিজ, 50 রুপিজ ভ্যালু, এই তিনটে ওয়ার্ড মিলিয়ে টোটাল এদের কোড কি হবে? অপশনস দিচ্ছি। অপশনস হচ্ছে এখান থেকে সাপোজ এলইউভি, এমএইচজি, আর হচ্ছে এসপিটি, এটা একটা গেল, টিওয়াইপি। তোমার কি মানে এটা ফলো করতে পারছো? না হলে বলো, আমি কি তাহলে এখনই অফ করে দেবো, কারণ শুধু শুধু তুমি অ্যাটেনশন না দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হুম। খুব ঘুম পেয়ে গেছে, মোটামুটি সেই 9:45-এর পর থেকেই ঘুম ঘুম লাগছে। ঘুম ঘুম লাগছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমি আজকে আর করাচ্ছি না, হ্যাঁ, এটা তাহলে এখানে ক্লোজ রাখছি। পরের দিন এখন থেকে, যদি একটু এরকম বেশি ঘুম পাচ্ছে কেন বলেন তো, মানে ওই 3টের সময় করে উঠতে হ্যাঁ হয় তো হ্যাঁ হ্যাঁ, সেই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সকালবেলা উঠতে হয় তো, আর মানে প্রায় মাঝরাতেই উঠতে হয়। আর আবার সকালবেলায় আগে আমি উঠতে হয়, এখন এই রমজান মাস চলছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর ওটা তো বুঝতে পেরেছি, তোমাদের রমজান চলছে বলে আমাদের ব্যাংকেও এখন ভিড় কম হচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমাকে শুধু একটু মনে করাবে যে পরের দিন একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দরকার পড়লে এই কোয়েশ্চেনটা থেকে পরের দিন আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? এটা জাস্ট আমাকে মনে করাবে, ওকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেকর্ডিংটাও পুরো কমপ্লিট হয়েই আছে, চলো 1 ঘন্টা 36 মিনিট হলো।